আমরা আজকে একটা নতুন টপিক দেখবো, অ্যারেস এন্ড স্ট্রিংস। ঠিক আছে। জি স্যার। অ্যারে অথবা স্ট্রিং, অ্যারে আইডিয়াটা সহজে তুমি বুঝতে পারবা যদি স্ট্রিং নামটা যদি তুমি একটু ফলো করো। স্ট্রিং বলতে আসলে বোঝায় কি, স্ট্রিং বলতে বোঝায় আমরা যে মেয়েরা যে অনেক ধরনের মানে গয়নাপাতি যে মনে করো পরিধান করে, যে পুঁথির মালা বা এরকম অনেক কিছু মালা বা চেইন যেটা চিন্তা করো। তো পুঁথির মালাগুলো দেখবো যে একটার পর একটা এইভাবে ইমিডিয়েটলি থাকে, ঠিক না? অথবা আমরা মুসলমান যারা আছে তারা যেমন তসবি মনে করুন টিপে, মনে করো তো তসবি তো মনে করো কি একটা সুতা থাকে, সুতার উপরে আসলে এইভাবে কতগুলা দানার মতো বা পুঁথির মতো থাকে। এগুলা এক একটা হয়তো তারা যখন কোনো সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার এগুলো যখন বলে তখন একটা একটা করে মুভ করে। বাট এদের হয় কি, এই পুঁথির সাথে এই পুঁথির যে কানেকশনে চিন্তা করো, এই পুঁথির সাথে এই পুঁথির কানেকশন কি ডিরেক্টলি আছে? এর থ্রুতে না আছে, স্যার। ঠিক না? এর থ্রুতে আছে। মানে এইটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড। তো মাঝখানের এই 5-6টা পুঁথির মাধ্যমে এই দুইটা পুঁথি আসলে কানেক্টেড। এখান থেকে যদি এখানে আসতে হয়, উপর দিয়েও আসা যাবে না, নিচ দিয়েও আসা যাবে না। মাঝখানে ইন্টারমিডিয়েট এই পুঁথিগুলো পার হয়ে তাকে যাইতে পারবা। এবং তাদের একজন থেকে আরেকজনের ডিস্টেন্স তুমি আসলে সহজেই মাপতে পারবা, যেহেতু তারা ইন এ সিকোয়েন্স আছে, ছড়ানো ছিটানো নাই। এখানে একটা পুঁথি, এখানে একটা পুঁথি, এখানে একটা পুঁথি, এভাবে যদি থাকে তাহলে আমি এই পুঁথিতে কিভাবে যাবো, এটার কোনো উপায় নেই আমার বলার ক্ষেত্রে। বাট আমি যদি একটা স্ট্রিং ভাবে চিন্তা করি যে তারা ইমিডিয়েটলি পর পর আছে, তাহলে সেখানে হয়তো এক একটা পুঁথির মাধ্যমে আমরা আরেকটা পুঁথির মাধ্যমে পুঁথির কাছে আমি যেতে পারবো আর কি। সহজ কথা যদি বলি, স্ট্রিং এর আইডিয়াটা যেমন পুঁথিগুলো ঠিক পর পর থাকে, এলোমেলো ভাবে থাকে না। একটা পুঁথি থেকে আরেকটা পুঁথিতে যেতে হলে মাঝখানে পুঁথিগুলো অতিক্রম করে যেতে হয়। সেক্ষেত্রে তাদের মাঝখানে নির্দিষ্ট সংখ্যক পুঁথি পার হই সেখানে পৌঁছতে পারবা। যেমন এটা যদি আমি 1 নম্বর পুঁথি ধরি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, তাহলে এই 8 নম্বর পুঁথিতে যদি পার করতে হয় তাহলে মাঝখানে এই আরো তোমাকে ছয়টা, এই 1 নম্বর থেকে যদি 8 নম্বরে যেতে চাই মাঝখানে হয়তো আরো 6টা পুঁথি আমাদেরকে পার করতে হবে, তারপরে যে আমি 8 কে পাবো। মানে 1+ যদি তুমি আরো 6 যুক্ত করো এবং ইটসেলফ সে নিজে, তাহলে তুমি 8 নম্বর যে লোকেশনটা হবে সেটা হলো কি তোমার ডেস্টিনেশনটা আর কি, ঠিক আছে? বা জি স্যার। 8-1 যদি করো, তোমার এখানে 7টা পুঁথি বাট একজনকে বাদ দিতে হবে, সেটা বাদ দিয়ে মাঝখানে 6টা পুঁথি আছে। এটা তুমি চিন্তা করতে পারো। অথবা 7টা পুঁথি দূরে তুমি সোর্সের সাথে তুমি 7টা পুঁথি যুক্ত করো, তাহলে তুমি ডেস্টিনেশনটা পাবা। এটা আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে? আর জি স্যার। এখানে এখানে একটা ছবি আছে, ডিমের কতগুলো ছবি আছে। এখানে দেখো যে তারা সিকুয়েন্সিয়ালি আছে, পরপর আছে। এভাবে যদি চিন্তা করো, এভাবে পরপর আছে। যদি তুমি একটা এক্সিসে চিন্তা করো, শুধু এক্স এক্সিস চিন্তা করো, এভাবে পরপর ডিমগুলো আছে। এখানে আসলে কি, এখানে যদি এক্স এক্সিসও আছে, এখানে ওয়াই এক্সিসও আছে। তো এখানে দেখবা সবাই প্রত্যেকটা পজিশন ইমিডিয়েটলি সিকুয়েন্সিয়ালি বরাবর আছে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার এইভাবে তুমি একটা কি একটা ডিস্টেন্স, তুমি ইকুই ডিস্টেন্সে তারা আছে, নির্দিষ্ট একটা পথে তাদেরকে তুমি খুঁজে পাবা। এই পথেতে যদি যাইতে হয় তোমাকে, তাহলে কি এই এই প্রথম এটাকে রো বলি আমরা, এগুলাকে বলি রো। এই রো বরাবর তুমি প্রথম রো বরাবর গিয়ে তোমাকে আরো চার চার প্রথম রো না, দ্বিতীয় রো বরাবর গিয়ে তুমি যদি আরো চার চার ঘর ডানে যাও, দ্বিতীয় রোতে মানে এইভাবে 4টা রো আছে, 4টা রোর মধ্যে 2 নম্বর রোতে পৌঁছাইতে হবে। মানে এখান থেকে হয়তো তুমি এখানে আসলা, এখান থেকে আরো 4 ঘর তুমি ডানে গেলা। ঠিক আছে, তাহলে রো 4টা আছে, 4টার মধ্যে 2 নম্বর রোতে পৌঁছালাম। ওই 2 নম্বর রো এর 2 নম্বর রোতে আবার কি তোমার কলাম, এগুলাকে আমরা কলাম বলি। বা ঘর চিন্তা করো, 1 2 3 4 5 6, 6টা কলাম আছে, 6টা কলামের কয় নম্বর কলাম? 4 নম্বর কলাম। তাহলে 2 নম্বর রো, 4 নম্বর কলাম, এইভাবে আমরা খুঁজে পাইলাম। কিভাবে আছে? তাহলে লিনিয়ারলি আছে, ঠিক আছে? এটা 3 নম্বরে আছে, এটা 4 নম্বর আছে। এখান থেকে এখানে কিভাবে যাবো? +1 ডিস্টেন্সে পাবো। এটা কত ডিস্টেন্সে আছে? +1 করলে 5 পাবা, আরো +1 করলে 6 পাবা। তারা ইন্টারমিডিয়েটলি একটা থেকে আরেকটা ইকুই ডিস্টেন্সে আছে, প্রত্যেকে প্রত্যেকের সাথে কি ডিস্টেন্সে আছে? ইমিডিয়েট যে কোনো কিছু একটা, ইমিডিয়েটলি যে কোনো দুইটা সেল বা দুইটা ঘর ইকুই ডিস্টেন্সে তারা আছে। একজন থেকে আরেকজনে যদি যেতে হয়, এভাবে লিনিয়ারলি তোমাকে লিনিয়ার একটা পাথ ধরেই তোমাকে তার কাছে পৌঁছতে হবে। তো এইটাকে আমরা বলছি অ্যারে অথবা স্ট্রিং। মেইন কথা, এটা হলো লিনিয়ার একটা স্ট্রাকচার, লিনিয়ার একটা ডেটা স্ট্রাকচার বলা হয়। ডেটা স্ট্রাকচার আসলে এমন একটা স্ট্রাকচার যেখানে আসলে আমরা ডেটা রাখি। ডেটা রাখার জন্য যে স্ট্রাকচারটা আমরা একটু আগে আমরা অনেক ধরনের টুকটাক জিনিসপত্র আমরা দেখছি, যেমন একটা ভেরিয়েবল। ভেরিয়েবল ইটসেলফ কিন্তু একটা স্ট্রাকচার। কেন? একটা ডেটা স্ট্রাকচার, কেন এখানে ডেটা রাখা যায়, যেমন এখানে পাথ রাখা যায়। ঠিক আছে, ক্যারেক্টার সিএইচ যেখানে আছে, এখানে হয়তো একটা ক্যারেক্টার ছোট হাতের এ রাখা যায়, ঠিক আছে? এরকম আর কি। ফ্লোট যদি চিন্তা করো, এখানে একটা ফ্র্যাকশন হয়তো 5.5 রাখা হয়। তো ডেটা রাখার যে স্ট্রাকচার, তাকে ডেটা স্ট্রাকচার বলতেছি। তাহলে এগুলো তো আসলে একটা সিঙ্গেল এলিমেন্ট। ডেটা স্ট্রাকচার আসলে বোঝা হয় যে অনেকজন যখন একসাথে থাকে। স্ট্রিং হলো এমন একটা জায়গা যেখানে আসলে অনেকটা সেম, মানে অনেকগুলা সেম টাইপের ডেটা একসাথে থাকে। লিনিয়ার ডেটা স্ট্রাকচার কেন বলতেছি? কারণ তারা ইমিডিয়েটলি একজনের সাথে আরেকজনের ইমিডিয়েটলি পরপর থাকে, সিকুয়েন্সিয়ালি থাকে। একজন থেকে আরেকজনকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে লিনিয়ার ডিস্টেন্সে তাদেরকে খুঁজে পাওয়া যায় আর কি।
তো এটাকে আমরা বলছি স্ট্রিং। তো স্ট্রিং আসলে এরিয়া এরিয়া মানে অ্যারের একটা স্পেশাল একটা রূপ। ঠিক আছে, অ্যারে বলতে তাহলে আসলে আমরা এটাকে বলছি লিনিয়ার একটা ডেটা স্ট্রাকচার, যেখানে আসলে কতগুলা তোমার ডেটা রাখা হয়। ডেটা অনেক ধরনের থাকে, আমরা আগে শিখছি। যেটা ইন্টিজার টাইপের থাকে, ফ্র্যাকশন টাইপের থাকে, যেটাকে আমরা ফ্লোট বলি, ক্যারেক্টার টাইপের থাকে। তাহলে ইন্টিজার টাইপের ডেটা মনে করো কতগুলা, একটা সংখ্যা না। যেমন ইন্টিজার x = 5, এখানে একটা ইন্টিজার, বাট অনেকগুলো ইন্টিজার যদি রাখতে চাও, যে মনে করো 5 7 12 -5 13 0 1 2, এখানে অনেকগুলা ইন্টিজার, একটা ইন্টিজার না, অনেকগুলা ইন্টিজার। তো অনেকগুলা ইন্টিজারকে তুমি যদি আলাদা আলাদা ভেরিয়েবল চিন্তা করো, তাহলে তোমার কি করতে হবে? প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিতে হবে। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এভাবে অনেকগুলো আলাদা আলাদা নাম দিতে হবে। বাট তুমি ভাবো এক্স আর ওয়াই এর সাথে কোনো রিলেশন আছে? মানে আমি এক্স এর থ্রুতে কি ওয়াই তে যেতে পারবো কখনো? না স্যার। এক্স এর সাথে কি পি তে যেতে হবে? এক্স আর পি এর সাথে মানে এক্স আর পি দূরে রাখছো, এক্স আর পি যদি ইমিডিয়েটলি পাশেও লিখতা, ডাজন্ট মেক সেন্স। মানে এক্স থেকে আমি পি তে যাব, এটা কোনো মানে কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। যেমন এখান থেকে এখানে কিভাবে যাবো, এটা একটা এক ঘর পরে আছে, এটা বোঝা যাচ্ছে। আমি এখান থেকে এখানে কিভাবে যাব, আমি 5 ঘর পরে যদি যাই তাহলে এখানে যেতে পারবো। বাট এক্স থেকে পি তে আমি কোথায় যাব? হয়তো মেমোরি মেমোরি যদি সেলের কথা চিন্তা করো, হয়তো এক্স কে এখানে জায়গা দেওয়া হয়েছে, পি কে হয়তো এখানে জায়গা দেওয়া হয়েছে, আমি এখান থেকে এখানে কিভাবে আসবো? আমি জানিও না যে কোন কর্নারে কাকে রাখা হয়েছে। এখানে তো ওয়াই কে, এখানে হয়তো জেড কে, এখানে হয়তো কিউ কে, এখানে হয়তো আর কে, তো বিচ্ছিন্ন ভাবে রাখা হয়েছে। বাট অ্যারে হলো এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে কি হয়, এই যে ডেটা এলিমেন্ট গুলা মেমোরিতে তাকে কিভাবে রাখা হয়, ইমিডিয়েটলি অবস্থা রাখা হয়। তুমি যেভাবে মেমোরির একটা ইন্টারফেস চিন্তা করো, তাহলে কি ইমিডিয়েটলি তার আইটেম গুলা, সমজাতীয় আইটেম গুলা একটা একটা গ্রুপের আন্ডারে তারা ইমিডিয়েটলি পরপর থাকে। এই জন্য তো কি লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতেছি, মানে একজনের থ্রুতে আরেকজনকে সহজে খুঁজে পাওয়া যায়, তারা একটা গ্রুপ আকারে থাকে, বিচ্ছিন্ন ভাবে ছড়াছিটে থাকে না। এখানে এক্স ওয়াই জেড পি কিউ আর এর যখন আমি ডিক্লেয়ার করছি, তখন আমি মেমোরি স্পেসে ওই যেখানে যতটুকু 2 বাইট 2 বাইট ইন্টিজার, যেহেতু 2 বাইট যেখানে 2 বাইট থেকে 4 বার জায়গা নেয়, 2 বাইটে ধরি আমি স্ট্যান্ডার্ড। তো 2 বাইট যে জায়গা নিছে, এই 2 বাইট জায়গা মানে যত্রতত্র যেখানে সেখানে মেমোরি স্পেসে যেখানে তুমি জায়গা পেয়েছো সেখানে তোমার নিবে আর কি। তুমি এটা আসলে এটা বলতে পারবা না যে টানা রাখা হয়েছে কিনা, টানা রাখা হইতেও পারে যদি ফাঁকা থাকে, বা ফাঁকা যদি না থাকে হয়তো যত্রতত্র যেখানে সেখান থেকে মেমোরি থেকে রাখা হয়েছে। আর মেমোরি স্পেস তুমি জানো যে এটা মনে করো যে FF1 যদি হয়, এটা যদি মনে করো AF1 হয়, তার মানে মনে করো A1, তারপর হয়তো AB1, তারপর তো হয়তো AC1, এভাবে এক একটা জায়গায় আর কি তৈরি হয়েছে। মানে এক একটা রো হয়তো এক একটা অ্যাড্রেসে আছে, হয়তো এটা CB1, এটা তো মানে DB1 EC1। তো বিভিন্ন জায়গায় ছড়াছিটে আছে, তুমি একজন থেকে আরেকজনের কাছে যাইতে পারবে না। বাট এর আইডিয়াটা হলো এরা এজ এ গ্রুপ যায়, যেখানে যায় এজ এ গ্রুপ যায়। ঠিক আছে, এই 5 7 12 এগুলো যেমন বিচ্ছিন্ন হবে, আলাদা আলাদা ভেরিয়েবল করলে যেমন তাদের মধ্যে রিলেশন নেই, তুমি যদি এর থ্রুতে রাখো, তাহলে আমরা যেটা করি, এদের সামনে পিছনে জাস্ট দুইটা ব্র্যাকেট লাগাই দিব। এটা হলো স্টার্টিং ব্র্যাকেট, এটা হলো ক্লোজিং ব্র্যাকেট। এটা কি বোঝাইলো, এরা কি একই দলভুক্ত, একই গ্রুপভুক্ত। কথা বুঝতে পারছো? একটু আগে যখন এক্স ওয়াই জেড এভাবে লিখছি বিচ্ছিন্ন হবে, x = 5, y = 7, ঠিক আছে, z = 12, হ্যাঁ, p = -5, এভাবে যখন লিখছি, এদের কারোর সাথে কারো কোনো কানেকশন নেই, এরা কোনো গ্রুপ না, এরা বিচ্ছিন্ন দুইটা ভ্যারিয়েবল, ঠিক না? এদেরকে একসাথে জি ডিক্লেয়ার স্যার। করছি বলে তারা কি একই সাথে আছে? বুঝতে পারতো না? আমি যেখানে ইন্টিজার পি ডিক্লেয়ার করতাম, 100 লাইন পরে যা আমি ইন্টিজার মনে করো এক্স ডিক্লেয়ার করলাম, কারোর সাথে কারো কানেকশন আছে? এটা মনে করো 2 নম্বর না লাইনে, স্যার। এটা তো 1002 নম্বর লাইনে, কারোর সাথে কোনো কানেকশন নাই। পি এর সাথে এক্স এর কি কানেকশন বোঝা যাচ্ছে না, নাই ওইখানে, এই জন্য আর কি। আর যখন আমি কতগুলা একই জাতীয় ডেটাকে এভাবে গ্রুপ করে দিব, গ্রুপ করে কি হবে, দুইটা থার্ড ব্র্যাকেট, যে তোমরা তোমরা যদি আইসিটি যারা পড়ে থাকো, ট্যাগ বলতো আর কি, ঠিক না? এন্ডিং ট্যাগ আর কি, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ। যেমন প্যারাগ্রাফকে এভাবে প্রকাশ করতে, এটা কি শুরুটা, আর এখানে ব্যাকস্ল্যাশ যদি এইভাবে দিতা তাহলে কি হতো, প্যারাগ্রাফের শেষ, এটা বুঝাইতো কি এন্ডিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ। এর মাঝখানে তুমি লিখতা যে মাই নেম ইজ সাব্বির, এরকম আগে লিখতা, তাহলে ওই লেখাটা তোমার কি এজ এ প্যারাগ্রাফ যাইতো। যদি তুমি মনে করো ইটালিক করতে চাইতো, তাহলে কি এখানে আই দিতা, এখানে আই দিতা, তাহলে লেখাটা ইটালিক আকারে হইতো, ঠিক না, যে মাই নেম, জি স্যার। এরকম একটা আসতো। তো এটা হলো HTML। স্টার্টিং ট্যাগ, এটা হলো এন্ডিং ট্যাগ। এটা কি বোঝাচ্ছে, আমার যে সেন্টেন্সটা, এটার সীমানা কতটুকু, এখান থেকে এখানে এটা। তাহলে আমরা যখন একই টাইপের ডেটা গুলাকে একটা গ্রুপের আন্ডারে রাখতে চাই, কি করবো আমরা, দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবো। তাহলে এইটা আমাকে কি বোঝাচ্ছে, এইটা আমার একটা অ্যারে। কি টাইপের অ্যারে, এখানে তুমি দেখতে পাচ্ছ এগুলো কোন ধরনের সংখ্যা, ইন্টিজার টাইপের ইন্টিজার। সংখ্যা, এই জন্য এটা জি স্যার। ইন্টিজারের অ্যারে। এদের এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্ক খুবই খুবই স্ট্রাকচার। এরা কি থাকে, এরা পরপরই ভাবে তোমাকে জায়গা দেওয়া হবে। এখানে প্রথমে 5 রাখা হবে, তারপর 7, তারপর 12, তারপর -5, তারপর -30, এইভাবে পরপর রাখা হবে মেমোরি স্পেসে। এইভাবে তাদেরকে জায়গা দেওয়া হবে। একে যদি এ জায়গা দেওয়া হয়, একে তো AB, একে তো AC, একে তো AD, একে তো AE, এইভাবে জায়গা দেওয়া হবে। বুঝতে পারছো? একদম জি স্যার। ইমিডিয়েটলি একজন থেকে আরেকজনের, তুমি একজন থেকে আরেকজনের অ্যাড্রেস সহজে বুঝতে পারবা। তোমাকে এটা অনেকটা এরকম আর কি, চৌধুরী বংশের কতগুলা বাড়ি আছে যারা কি এই চৌধুরী রোডে থাকে আর কি, শুধু বড় ভাইয়ের বাসাটা যদি দেখা দেয়, তাহলে তারপরে সেকেন্ড ব্রাদার, থার্ড ব্রাদার, ফোর্থ ব্রাদার, ফিফথ ব্রাদার, মানে তারা 7 ভাই।
ঠিক আছে, 7 ভাইয়ের বাসা তুমি পরপরই খুঁজে পাবা। শুধু তোমাকে শুধু মানে মনে করো বিশাল শহর, এখানে চৌধুরী বাড়ি আছে, হ্যাঁ তোমার আবার মনে করো তালুকদার বাড়ি আছে, অনেকগুলো বাড়ি আছে, সৈয়দ বাড়ি আছে। তো তোমাকে শুধু বাড়ির শুধু কি ওই মানে ওদের যে গোষ্ঠীর যে বাড়ি, ওই গোষ্ঠীর বাড়ি শুধু একটা বাড়ি দেখা দিতে হবে। বাকি বাড়িগুলো তারা এক যদি যেহেতু তাদের বাপ দাদার জমি, একসাথে তারা বাসাগুলো তুমি খুঁজে পাবে। এটা তাদের আইডিয়া যে চৌধুরী রোড বলতেছি মানে কি, যে ওই রোডে চৌধুরী বাড়িগুলো শুধু পরপর আছে। তাহলে শুধু একটা বাড়ি দেখা যথেষ্ট, নাকি এভাবে বলে দিতে হবে যে 3 নম্বরের 3 নম্বর ভাইয়ের বাসা চৌধুরী রোডে 3 নম্বর বাড়ি, তারপর চৌধুরী বাড়ির 4 নম্বর যে ভাই তার বাড়ি হলো 4 নম্বর বাড়ি। এভাবে কি বলে দেওয়ার দরকার আছে? না প্রথম ভাইয়ের বাসা দেখা দিলেই বুঝতে পারবো যে তারা 7 ভাই। তাহলে কি প্রথম ভাই যদি 1 নম্বর বাসা থাকে, 7 নম্বর ভাই কি 7 নম্বর বাসা থাকবে? এটা কি বলার বলার দরকার আছে এক্সট্রা করে? না স্যার। বুদ্ধিমানের জন্য অল্প ইশারায় যথেষ্ট, ঠিক না? এখানে জি স্যার। তুমি বলো যে স্যার কিভাবে বুঝলেন? কেন তারা পর পর আছে এই জন্য আমি বলতে পারতেছি। প্রথম বাড়ি এইটা, দ্বিতীয় দ্বিতীয় ভাইয়ের বাড়ি এটা, তৃতীয় ভাইয়ের বাড়ি এখান থেকে শুরু, এ হচ্ছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বলতে পারতেছি। বাট এমন যদি হইতো চৌধুরী বাড়ির প্রথম বড় ভাইয়ের বাসা এখানে, দ্বিতীয় ভাইয়ের বাসা এখানে মনে করো এখানে, মানে একজনের বাড়ি মনে করো রাজশাহী, একজনের বাড়ি মনে করো বরিশাল, একজনের বাড়ি মনে করো টেকনাফ, এভাবে যদি ছড়াই ছিটায় থাকো তাহলে আমি বলতে পারতাম যে বড় ভাইয়ের বাড়ি দেখা দিলাম, বাকিটা তুমি খুঁজে নাও। এটা কি বলতে আমি পারতাম? ঠিক না জাস্টিস? স্যার। এটা হইতো না। কিন্তু আমি যদি বলি যে তাদের বাড়িগুলো একটানা আছে, এটা আমি জানি বাই ডেফিনেশন চৌধুরী রোড মানেই কি, বুঝতে পারবো তারা 7 ভাইয়ের বাড়ি এখানে পরপর আছে। তখন আমি বলতে পারবো এটা আসলে কি, মানে কতগুলা সমজাতীয় জিনিস বা একই গোষ্ঠীর জিনিসগুলো পরপর আছে। তো সেটাকে আমরা বলতেছি আমাদের এই সি প্রোগ্রামের ভাষায় বলছি অ্যারে। এখানে যত কতগুলো ইন্টিজার পরপর রাখা আছে, একটা ইন্টিজার থেকে আরেকটা ইন্টিজারের বাসা আমরা খুঁজে পাবো। যে কোনো একটা বাসা তোমার যদি মাঝখানে বলা হয়, যে তোমার যদি কেউ দেখা যায় যে ভাই দেখো তারা 7 ভাই, এটা এটা কি, এটা হলো 4 নম্বর ভাইয়ের, এটা হলো মনে করো 5 নম্বর ভাইয়ের বাসা, তাহলে তোমার তো তাহলে কি তোমাকে কি আলাদা করে দেখা দিতে হবে যে বড় ভাইয়ের বাসা কোনটা? না স্যার। তোমাকে এই যে বামে আসতে হবে। তোমাকে যদি কেউ বলে যে একদম সবচেয়ে ছোট যে ভাই তার বাসার কথা, তোমাকে বলে দিতে হবে? না স্যার। বলে দিতে হবে না, যে জানিয়ে ডান চলে যাব। পাশে গেলে 2 ঘর গেলে যে পঞ্চম ভাই থাকে, তাহলে আরো 3 ঘর গেলে তুমি সহজে 7 নম্বর ভাইটা খুঁজে পাবে। তাহলে এইভাবে, তাহলে এর আইডিয়াটা বুঝতে পারছো? তারা এজ এ গোষ্ঠী বা এজ এ গ্রুপ চলাফেরা করে, এবং তাদের একজনের অ্যাড্রেস বলে দিলে বাকি অ্যাড্রেস গুলা, রিলেটিভ অ্যাড্রেস গুলা খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, আমি যদি বলি চৌধুরী বাড়ির প্রথম প্রথম বড় ছেলের বাড়ি এখানে, তুমি ওই খুঁজে বের করতে পারো এখানে 7 ভাইয়ের বাড়ি এখানে। আমি যদি বলি চৌধুরী বাড়ির বড় ছেলের বাসা এটা, তাহলে এখান থেকে তুমি আরো 7টা সেল তুমি অটোমেটিক্যালি চিন্তা করে নিতে পারো কি তারা বাকি 6 ভাই এই জায়গা জুড়েই আছে। ওকে, জি স্যার। একজনের অ্যাড্রেস বলে দিলে বাকি অ্যাড্রেস গুলো সহজে খুঁজে পাওয়া যায়, কেন তারা মেমোরিতে রাখা হয় এইভাবে, তারা যাতে এজ এ গ্রুপ থাকে। তাহলে ওই আইডিয়া থেকে আসলে এই অ্যারে আইডিয়াটা আসছে, তারা যেখানে যায় অ্যাজ এ গ্রুপ যায়। গ্রুপকে বোঝানোর জন্য আমরা কমা কমা দিয়ে এগুলাকে, গ্রুপের সদস্যগুলোকে আমরা কমা কমা দিয়ে প্রকাশ করি। গ্রুপের শুরুটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেটের শুরুটা দিয়ে শেষ করি, সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং প্যারেন্থেসিস দিয়ে আমরা ওই গ্রুপটাকে শেষ করি। এই গ্রুপের যেমন আমরা এখানে বলতেছিলাম চৌধুরী বাড়ি 7 ভাই, চৌধুরীর বাড়ি 7 ছেলে। তো এইটারে সি প্রোগ্রামিং এর আমরা যদি বলতে চাই যে 5 7 12 6 3 যে এই যে মনে করো 5টা যে ইন্টিজার, এই ইন্টিজার একটা নাম দেওয়া উচিত না? ওদের যেমন চৌধুরী বাড়ি দিচ্ছে, এদের একটা নাম দেওয়া উচিত। তো নাম একটা সুন্দর কি দিতে পারি, যেমন ইন্টিজার মনে করো এক্সই মনে করো, বাট এখানে এক্স এর সদস্য সংখ্যা কয়জন? 5 জন। খুবই কমন সেন্সের ব্যাপার, এটা বলার অপেক্ষা রাখে না। তো আমি বললাম ইন্টিজার এক্স ইকুয়াল 5 মানে কি, একটা 5 জন। একটা সদস্য একজনই আছে। বা এক্স জি অফ স্যার। 5 আমি যখন লিখতেছি মানে কি, এটা হলো গোষ্ঠীর নাম বা গ্রুপের নাম। আইডিয়ালি কি গোষ্ঠীর সদস্য সংখ্যা, মেম্বার, মানে মেম্বার কাউন্ট, ঠিক আছে? বা জি স্যার। অ্যামাউন্ট বলতে পারো, যে এই গ্রুপের মেম্বার অ্যামাউন্ট কত বা মেম্বার ক্যাপাসিটি কত। এটা বলে দিলা যে এক্স নামে বা চৌধুরী বাড়ি নামে একটা বাড়ি আছে যেখানে কয় ভাই? 5 ভাই আছে। তাদের পরিচয়গুলো কি? 5 7 12 6 13, 3, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমি যদি একটা অ্যারে চিন্তা করতে চাই, তাহলে এইভাবে আমি যখন এই লাইনটা লিখবো, আসলে ভিতরে ভিতরে কি হবে, ভিতরে ভিতরে মেমোরিতে এরকম 5টা মেমোরি তোমাকে দেওয়া হবে, যেখানে প্রথমটাতে থাকবে 5, দ্বিতীয় থাকবে 7, তারপরটা থাকবে 12, তারপর থাকবে 6, তারপরটা থাকবে 3। মেমোরি স্পেসে ওরকম একটা জায়গায় দেওয়া হবে তোমাকে, যে মনে করো A1, A2, A3, A4, A5, এভাবে তোমাকে জায়গা দেওয়া হবে ইমিডিয়েটলি। এমন হবে না যে A1, F2, ঠিক আছে, মনে করো ই টু, ই টু বা ই 1, এই সব র্যান্ডমলি জায়গা দেওয়া হবে না। মনে করো এখানে 5, এখানে 7, এখানে 12, এখানে 3, এখানে মনে করো 6, এভাবে র্যান্ডমলি দেওয়া হবে না, তার ইমিডিয়েটলি পরপরই থাকবে। যদি এখান থেকে যদি যদি এখান থেকে 5 শুরু হইতো, এখান থেকে তোমাকে ইমিডিয়েটলি তাদের পরবর্তী সংখ্যা সদস্যগুলা এইভাবে ফলো করতে তারা বাধ্য, তারা যেখানে যায় অ্যাজ এ গ্রুপ থাকে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইটা হলো তাদের গ্রুপ, তারা যেখানে যায় একসাথে যায়। তাহলে আমি যখন ইন্টিজারের এটাকে, তাহলে আমরা কি বলছি, ইন্টিজারের একটা অ্যারে, যে এর গ্রুপ নেম কি, গ্রুপ নেম হলো এক্স,
তাদের সদস্য সদস্য সংখ্যা কয়টা? পাঁচটা। সদস্যগুলা কে কে? 5, 7, 12, 6, 3। বুঝতে পারছো? জি স্যার। তুমি যদি প্রথম জি জনকে স্যার। খুঁজে বের করতে চাও, কি করতে হবে? আমরা বলি না, চৌধুরী বাড়ির বড় ছেলে, চৌধুরী বাড়ির প্রথম ছেলে, বড় ছেলে মানে কি? প্রথম ছেলে। তারপর কি বলো? চৌধুরী বাড়ির দ্বিতীয় ছেলে, তৃতীয় ছেলে, চতুর্থ ছেলে, পঞ্চম ছেলে, এই তো জি স্যার। পাঁচ ছেলে। তো আমরা সি প্রোগ্রামে যদি আমরা এটা বলতে চাই, আমরা কি বলবো? যে এক্স যে গ্রুপটা আছে ওই গ্রুপের, আমরা জানি আমরা কম্পিউটার সায়েন্সে আমরা জিরো থেকে শুরু করি। প্রথম বড় ছেলেকে, চৌধুরী বাড়ির বড় ছেলেকে আমরা বলছি কি? X(0)। চৌধুরী বাড়ির জিরোতম সদস্য। দ্বিতীয় ছেলেকে আমরা কি বলছি? চৌধুরী বাড়ির দ্বিতীয় দ্বিতীয় ছেলেকে আমরা কি বলছি? X(1). কি হবে? X(2), X(3), X(4). মানে আমরা রিয়েল লাইফে যদি বলি যে লাইনের প্রথমে যে ব্যক্তিটা আছে তাকে আমরা কি বলি? ওই যে দেখা যায় প্রথম জন। বাট কম্পিউটার সায়েন্সের ভাষা আমরা কি বলবো? ওই যে দেখা যায় লাইনের শুরুতে জিরোতম জন। কথা বুঝতে পারছো? লাইনে যে সেকেন্ড বডি আছে, রিয়েল লাইফে আর্টস কমার্স স্টুডেন্টরা যদি এইভাবে বলে যে লাইনের দ্বিতীয়তে কে দাঁড়ায় আছে, আমরা কম্পিউটার সায়েন্সে বলবো ওইটা আসলে কততম জন? ওয়ানতম জন, প্রথম। ওয়ান পার্সন। বাট রিয়েল লাইফে ওইটা কত? দুইতম পার্সন। মানে রিয়েল লাইফে যা বলো তার থেকে এক কমায় তুমি বলবা। ঠিক আছে? পঞ্চম ভাইকে আমরা কি বলতেছি? 5 - 1, ফোরতম মেম্বার। বুঝছো? জি স্যার। যদি জিরো হয় তাহলে লাস্টেরটা কি হবে? মানে এক কম আর কি। তাহলে বুঝতে পারছো আমরা ইন্ডেক্সিং, এটাকে বলে ইন্ডেক্সিং। ইন্ডেক্স করা, যেমন আমরা আমরা বইয়ের সামনে কি থাকে? চ্যাপ্টার থাকে না? চ্যাপ্টার 01, চ্যাপ্টার 02, এটা আমরা কি বলি? উপরে কি লেখা থাকে? ইন্ডেক্স লেখা থাকে না? একটা জি লেখা। স্যার। জি স্যার। ছোটবেলা যে ইংলিশ ফর টুডে অথবা বাংলা যে বই, উপরে উপরে কি থাকতো? বা আমার পরিচিতি বা বা ইংরেজি বই থাকতো ইন্ডেক্স, সূচনাপত্র, ঠিক না? কন্টেন্ট কন্টেন্ট এরকম। তাহলে ইন্ডেক্স মানে কি? এখান থেকে খুঁজে পাওয়া যায় যে চ্যাপ্টার 1 আছে 65 নম্বর পেজে, বা মনে করো প্রথম পেজ থেকে শুরু হয়েছে। চ্যাপ্টার 2 হয়তো 65 নম্বর পেজ থেকে শুরু হয়েছে, চ্যাপ্টার 3 হয়তো 110 নম্বর পেজ থেকে শুরু হয়েছে। তো খুঁজে পাওয়া যেত যে কোথায় কে আছে। মানে চ্যাপ্টার 1 কত নম্বর ইন্ডেক্সে আছে, মানে মানে চ্যাপ্টার 1 এই কন্টেন্টটা কত নম্বর পেজ থেকে শুরু হয়েছে? 65 থেকে শুরু হয়েছে। ঠিক আছে? এইভাবে আমরা চিন্তা করতে পারি। তাইলে আমি যদি এই পাঁচকে খুঁজে পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ওর গ্রুপের নাম নিতে হবে। কি করতে হবে? আর হচ্ছে ও কততম আছে সেটা নির্দেশ করতে হবে। সে কততম পজিশনে আছে? জিরোতম পজিশনে। জিরো। তাহলে কি হবে? যদি দ্বিতীয়তম চাও, সহজ বোঝায়, এক্স 2 - ওয়ান 1 করো 1। তৃতীয়তম জি যদি স্যার। বলো 3 - এক্স 1, 2। টু। তাহলে জি স্যার। X(3), এ হলো X(4). তাহলে বুঝতে পারবা, তোমাকে যদি বলে যে 6 কততম পজিশনে আছে, তুমি কি বলবা? যে 0, 1, 2, 3, 4। তাহলে 3 নম্বর পজিশনে আছে। তাহলে X(3) যদি আপনি প্রিন্ট করেন, যে প্রিন্ট এফ পার্সেন্ট, এটা কি ইন্টিজার না? X(3) জি কি? স্যার। 6 কি ইন্টিজার? তাহলে পার্সেন্টেজ ডি কমা X(3) যদি দাও তুমি, তাহলে কি হয়ে যাবে? 6 প্রিন্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছো? জি স্যার। কেউ যদি বলে যে এক্স, মানে এভাবে প্রিন্ট দিয়ে, মনে করো কেউ বললো X(2), তাহলে কত প্রিন্ট দিবা? তাহলে 12 প্রিন্ট হবে। 12 প্রিন্ট দিবা। 0, 1, 2, 2 নম্বর ইন্ডেক্স আছে কত? 12, তাহলে 12 প্রিন্ট হবে। তাহলে বুঝতে পারছো কিভাবে খুঁজে বের করবো মেম্বার গুলোকে আমি? জি স্যার। তাহলে এই পজিশনটা কি হলো? প্রথম জন যদি জিরোতম হয়, তাহলে তৃতীয় জনকে যদি খুঁজে বের করতে চাই, তাহলে কি করবা? প্রথম জনের ইন্ডেক্সের সাথে তৃতীয় -1 তুমি যোগ করবা। তাহলে 3 - 1 2 হয়, 0 + 2 কত? 2 খুঁজে পাবা। ঠিক আছে? জি স্যার। এভাবে রিলেটিভলি খুঁজে বের করা যায়। তুমি মনে করো 7 নাম্বার, এই নাম্বারটা যদি প্রথম মনে করো ফার্স্ট পার্সন হয়, তাহলে তারপরে আরো তিন তিন ঘর পরে কি আছে কিভাবে খুঁজে পাবো? 1 + 3 করো, 4 পাবা। এই হলো 3 ঘর পরে কি আছে, এটা খুঁজে বের করো। তাহলে একজনের সাপেক্ষে আরেকজন খুঁজে বের করা যাচ্ছে, ঠিক না? জি স্যার। যদি আমি বলি যে 6 আছে 3 নম্বর ঘরে, তাহলে তার 3 ঘর আগে কে আছে তুমি কি করবা? 3 - 3 বাদ দাও, 0। তাহলে X(0) কি আছে? 5 আছে, তুমি খুঁজে বের করতে হবে। বুঝতে পারছো তাহলে? জি স্যার। জি স্যার। এইভাবে আসলে আমরা ঘুরে ফিরে, তোমার আসলে যদি ইন্টিজারের হয় তাহলে ফ্লোটও সম্ভব। ফ্লোট y মনে করো 7, তাহলে এবার আমাকে 7টা কি দেবো? ইন্টিজার দিব। 5.5, 7.9, 3.2, 0.5, -1.2, 1, 2, 3, 4, 5, পাঁচটা হয়েছে। আর দুইটা সংখ্যা মনে করো দিয়ে দিই আমরা। মনে করো 0.9.7। 7টা নম্বর হয়ে গেল, তাহলে আছে সেমিকোলন শেষ। তাহলে এটাকে আমরা কি বলতেছি? যে অ্যারের ডিক্লারেশন। ঠিক আছে? অ্যারের কি ডিক্লারেশন? যেটা একটা কি ফ্লোট টাইপের অ্যারে, অ্যারের নাম কি? ওয়াই, এবং তাদের সদস্য সংখ্যা কয়টা? 7টা। বুঝতে পারছো? এবং জি স্যার। তাদের সদস্যগুলা কি পজিশনে আছে? এটা যদি জিরো হয় তাহলে 1, 2, 3, 5, 6। ঠিক আছে? জি তাহলে স্যার। সদস্য সংখ্যা যদি 7 হয়, তাহলে ইন্ডেক্সের রেঞ্জটা কত থেকে কত হয়? 0 থেকে শুরু হয়ে কত পর্যন্ত হয়? ছয়। 6 পর্যন্ত। 7 - 1, মানে তাদের লেন্থ
-1 পর্যন্ত। কথা বুঝতে পারছো? যদি এই যে জি একটু স্যার। আগে দেখলাম না 5 জন ছিল, তাহলে 5 - 1 করো কত হচ্ছে 4। তাহলে 0 থেকে কত পর্যন্ত? 4 পর্যন্ত। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। খুবই ইজি। তাহলে এখানে ওই ওদের গ্রুপের সদস্য সংখ্যাটা আহ, দেওয়া থাকে। আচ্ছা, ক্যারেক্টারেরও এরা হয়। আমি ইন্টিজার দেখালাম, ফ্লোট দেখালাম, ক্যারেক্টারেরও এরা হয়। তুমি এভাবে দিতে পারো ক্যারেক্টার, মনে করো সি, এভাবে দিলা, মনে করো 10, এভাবে দিতে পারবে ব্র্যাকেট। এখানে ইন্টিজার তো মনে করো 5, ফ্র্যাকশন তো মনে করো 5.5। ক্যারেক্টার দেখতে কেমন? সিঙ্গেল কোটেশনের মধ্যে। ক্যারেক্টার কি এ? জি স্যার। এটা কি এ? এ না কি স্যার। ক্যারেক্টার? না, না এইটা স্যার, হলো একে ক্যারেক্টার। সিঙ্গেল কোটেশন দিতে সিঙ্গেল হবে। কোটেশন, এ- এটা তো ভ্যারিয়েবল একটা। জি স্যার। এটা ভ্যারিয়েবল। এ কি? এ যদি সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকে, তার পরিচয় কি? সে একটা ক্যারেক্টার হবে। বাট এ যদি খালি থাকে, এটা একটা ভ্যারিয়েবল। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা তাহলে ক্যারেক্টার করার জন্য এইভাবে দিব, যে মনে করো এ, মনে করো আমার নামটাই মনে করো এস, তারপর মনে করো আই, তারপর মনে করো এফ। এই সিঙ্গেল কোটেশন এটা অবশ্যই হবে, ডাবল কোটেশন দেওয়ার সুযোগ নেই। মনে করো এ, তারপর মনে করো টি, এইভাবে দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তবে জি স্যার। এখানে একটু একটু এক্সট্রা, মানে একটু ছোট্ট একটা চেঞ্জ শুধু আসবে। ইন্টিজারের ক্ষেত্রে যেভাবে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতা, মাঝখানে তুমি 5 7 12 এইভাবে দিয়ে তুমি শেষ করে দিয়ে কোলন দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করে দিতা। ফ্লোটের ক্ষেত্রে সেম কথা। বাট ক্যারেক্টারের ক্ষেত্রে এভাবে যদি তুমি ডিক্লেয়ার করো, তোমাকে যেটা করতে হবে, চ্যাটে আজে বাজে মেসেজ করা যাবে না, অযথা মেসেজ করা যাবে না। তো এই নামটা লিখলা, তোমাকে ক্যারেক্টার যেটা করতে হবে শেষে শুধু এই জিনিসটা, মানে তুমি শেষ মানে জিনিসটা কি, আমি একটা সেন্টেন্স লিখলাম যে মাই নেম ইজ সিফাত, তবে একটা ফুল স্টপ দিই না? তো বাংলা যদি বলি যে আমার নাম সিফাত, একটা দাঁড়িয়ে দিই না? কি জি বুঝি? স্যার। যে আমার জি বাক্যটা স্যার। শেষ হলো। আমি যদি বলি যে মানে মানে এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়ালে 100 টাকা জরিমানা, মানে কমা তো দিতে হয় নাকি? জি এখানে স্যার। দাঁড়ানো যাবে না, জি স্যার। দাঁড়ালে তোমার কি 100 টাকা জরিমানা। এ যদি কমাটা আগে দিয়ে দেয়, তা কি বিপদ হয়ে যাবে না? এখানে দাঁড়ানো যাবে, না দাঁড়ালে 100 টাকা জরিমানা। উল্টা পাল্টা যাবে না? জি স্যার। নাটার আগে পরে যদি দাও, তাহলে এই যে কমা বা সেমিকোলনের দায়িত্বটা গুরুত্বপূর্ণ, মানে এটা বোঝায় যে কথা জিনিসটা শেষ হলো। তাহলে ইন্টিজার ফ্লোটের ক্ষেত্রে এই কোলন বা সেমিকোলনটা, মানে মনে করো মানে এটাকে আমরা বলছি টার্মিনেটিং ক্যারেক্টার। এটা কি, আমি যদি ভালো করে লিখি, একটা ব্যাক স্ল্যাশ দিবা, তারপর একটা জিরো লিখবা, দুই পাশে দুইটা সিঙ্গেল কোটেশন দিবা, এটাকে বলছি আমরা স্ট্রিং টার্মিনেটিং ক্যারেক্টার। স্ট্রিং, স্ট্রিং কি? অ্যারে অনেক ধরনের হয়, ইন্টিজারের অ্যারে, ফ্লোটের অ্যারে, ক্যারেক্টারের যে অ্যারেটা আছে, ক্যারেক্টারকে অ্যারেকে আমরা কি বলতেছি? স্ট্রিং। ক্যারেক্টারের যে অ্যারে তাকে আমরা বলছি স্ট্রিং। এটাকে বলি স্ট্রিং টার্মিনেটিং ক্যারেক্টার, টার্মিনেটিং ক্যারেক্টার বা স্ট্রিং স্টপার। শো স্টপার বলি না, যে শোটা থামাই দিলে এরকম আর কি। তো স্ট্রিং টার্মিনেটিং মানে কি? এটা দ্বারা কি করে, শেষ করা। শেষ করা হয়। কমা বা দাঁড়িয়ে মতো চিন্তা করতে পারো। তো তোমাকে যেটা করতে হবে, ও হবে তুমি যদি এইভাবে মানে এইভাবে যদি ভাঙা ভাঙা তুমি ভাবো তো, আমার নাম কি এইভাবে তুমি পড়বা যে এস, তারপর আই, তারপর এফ, তারপর এ, তারপর টি, এভাবে কি আমাকে ডাকবা যে স্যার, SIFAT, স্যার, এভাবে ডাকবা? না না স্যার। স্যার। তারা বলবো না যে সিফাত স্যার ভাই, তুমি জিজ্ঞাসা করবা। তাহলে আমরা যখন, বা আচ্ছা, তুমি বলো যে স্যার তাহলে কি, আচ্ছা আরেকটা উদাহরণ দিই, যে 5 7 8 9, এটা কি তুমি এইভাবে বলবা? আচ্ছা 5 7 8 9 এইভাবে বলবা, নাকি বলবো 5 7 8 9, না এইভাবে বলবা? এভাবে বলবো স্যার। এইভাবে বলবো না? আলাদা আলাদা বলবো না? যেমন জি পাঁচ স্যার। 12 আছে, 8 9 আছে, তুমি কিভাবে বলবা? যে 5 1 2 8 9 এভাবে বলবা? না 5, তারপর থামবা, না 12 স্যার। এভাবে বলবো, তারপর 8, তারপর 9 বলবো। তাহলে আমরা জি স্যার। সংখ্যা যেভাবে বলি, ক্যারেক্টার কিভাবে বলি? ক্যারেক্টার আসলে একটা ওয়ার্ড হয়, ঠিক না? ক্যারেক্টারের সিকোয়েন্স কি, একটা ওয়ার্ড হয় অথবা সেন্টেন্স হয়, এবং তারা আমরা একটানা বলতে পছন্দ করি। আমরা কিভাবে বলি যে SIFAT বলি না, আমরা ডাইরেক্ট একটানা বলি। বাট যখন আমরা নাম্বারের কথা বলি, তখন কি আমরা একটানা বলি? যে পাঁচ না হাজার স্যার। সাতশো উনআশি এভাবে বলি? না স্যার। এটাকে বলবো 5789 বলবো? না। আমরা কিন্তু না এভাবে স্যার। বলি না, আমরা আলাদা আলাদা করে বলতে চাই, কিন্তু বলা উচিত এইভাবে। বাট একটা ক্যারেক্টার কিভাবে আমরা বলি? একবারে বলি। এভাবে বলি না। আসলে রিয়েল লাইফে মানে আসলে অ্যাকচুয়ালি এভাবে কেউ ডিক্লারই করে না। আসলে যেভাবে, এই জন্য আর কি, যেহেতু স্ট্রিং এর বলার ধরনটাই আলাদা, এই জন্য যেটা করা হয় এইভাবে লেখা হয়। এইভাবে সিফাত লিখলাম, দুইটা সিঙ্গেল ডাবল কোটেশন দিলাম, সেমিকোলন দিয়ে ডান। এটা মেক সেন্স বেশি করে না? যে আপনি একটা তো ওয়ার্ডে প্রকাশ করবো, আমি তো স্ট্রিং তো এইভাবে বলি না, যে SIFAT তো বলি না, আমি টানা বলি। টানা যেহেতু বলি, তাহলে টানা লিখবো, কমা কমা দিয়ে লিখবো। না স্যার। স্যার।
তুমি বলে স্যার এইভাবে যে লিখলেন এইভাবে এখানে কি দিতে হবে না এই সিম্বলটা? না, দিতে হবে না। মানে তুমি যখন একটা স্ট্রিং কে যেভাবে স্ট্রিং হিসাবে লেখা উচিত সেভাবে যদি লেখো, তাহলে এইটা তোমাকে হ্যান্ডেল করতে হবে না, ওরা অটোমেটিক্যালি এখানে শেষে একটা বোঝায়। মানে এইটার, মানে এইটার ব্যাক, মানে ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে, এটার ব্যাকগ্রাউন্ডে আসলে এই কাজটা হয়েছে। ওরা কি করছে বলো দেখি। প্রথম, মানে এরকম টানা কয়টা কি, পাঁচটা, পাঁচটা মেমোরি সেল ডিক্লেয়ার করছে, যেখানে প্রথমে এ আছে, প্রথমে এস আছে, পরে এ আছে, তারপর কি, প্রথম তারপর আই আছে, তারপর এফ আছে, তারপর এ আছে, তারপর টি আছে। তারপর এখানে কি করছে, অটোমেটিক্যালি ইমপ্লিসিটলি এটা টার্মিনেটিং ক্যারেক্টারটা এখানে বসাই দিছে, বুঝছো? জি স্যার। তুমি যখন এই লেখাটা লিখবা, তাহলে তোমাকে অটোমেটিক্যালি কি তারা এইভাবে এস আই এফ এটি তো বসাবে, এই এটা তার নিজ দায়িত্বে তারা করে দিবে, ইমপ্লিসিটলি এটা বলা, যে ইউজার বা প্রোগ্রামারকে করতে হলো না। প্রোগ্রামার শুধু তার স্ট্রিংটা লিখলো, বাকি স্ট্রিং টার্মিনেটিং যে ক্যারেক্টারটা আছে সে নিজ দায়িত্বে অপারেটিং সিস্টেম বা কম্পাইলার সেটা নিজে বসাই দিল। বা তুমি যদি ওই দায়িত্বটা যদি নিজে নাও, যে না আমি নিজে নিজে বসাবো, মানে দানা দানা পুঁথি পুঁথি আমি নিজে লাগাবো সুতায়, তাহলে কি হতে হবে বলো দেখি। তোমাকে এর দায়িত্বটাও তোমাকে নিতে হবে, কমা দিয়ে এই পালায় চলে গেলে হবে না। তবে কি হতে হবে, কমা দিয়ে এই স্ট্রিং টার্মিনেটিং ক্যারেক্টারটা নিয়ে তারপর তোমাকে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। মানে তুমি যখন নিজে দায়িত্বটা দিবে, না স্যার আমি নিজ দায়িত্বে কাজটা করবো, মানে গোটা কাজটা কেউ করে দিচ্ছিল, বাট তুমি চাচ্ছ কি নিজে কাজটা করবে, তখন তোমাকে এই স্ট্রিং টার্মিনেটিং ক্যারেক্টারটা বসানোর দায়িত্ব নিতে হবে। মানে তুমি এভাবে টানা লিখতে পারতা, বা তুমি ভাঙ্গে ভাঙ্গে দানা দানা করে করতে যাচ্ছ, তাহলে তুমি দানা দানা যখন করতেছো, তাহলে ওই ইমপ্লিসিটলি এটা বসানোর কাজটা সে করবে না, তোমাকে এটা করতে হবে। এটা হলো স্ট্যান্ডার্ড স্ট্রিং ডিক্লেয়ার করার একটা পদ্ধতি। তোমাকে তোমার এগুলা কি, এগুলো তোমার ন্যাচারাল ক্যারেক্টার, মানে তোমার অবভিয়াসলি প্রোগ্রামার নেসেসিটি থেকে যে ক্যারেক্টার গুলো আসছে সেটা। আর এটা হলো তোমার কি দায়িত্ব, এজ এ রেসপন্সিবিলিটি তোমাকে এটা বসাইতে হবে, যাতে স্ট্রিংটা যে বসানো শেষ হয়েছে যাতে এটা বুঝাইতে পারো, বুঝতে পারছো? জি স্যার। না বসালে অনেক ধরনের কমপ্লেক্সিটি আসে। তো তোমার দায়িত্ব এটা তুমি শেষ করবা। এইভাবে যদি তুমি শেষ করো, তাহলে এটাকে আমরা বলি যে স্ট্যান্ডার্ড স্ট্রিং, সি স্ট্যান্ডার্ড স্ট্রিং এটা বলা হয়। বাট এভাবে যদি না ইউজ করো, কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে, কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না, ওই নন স্ট্যান্ডার্ড স্ট্রিং হবে। তাহলে আমরা যেটা করব, তোমার যদি আদৌ ওইভাবে নিতে হয় তুমি এভাবে আলাদা আলাদা নাও। আর আলাদা আলাদা নিতে হয় তাহলে এভাবে নাও, সেটাতে শেষ করো। বা যদি তোমার এরকম দরকার না হয়, তুমি একটা না এভাবে লেখো যে মাই নেম ইজ সিফাত, এখানে স্পেস দরকার হলে স্পেস দাও, যদি এট দ্য রেট হবে এট দ্য রেট দাও, যদি 1 2 3 হয় তুমি দাও। আর দুই পাশে দুইটা ডাবল কোটেশন লাগাই দাও, লাস্টে একটা সিঙ্গেল সেমিকোলন দিয়ে শেষ করো, সেমিকোলন দিয়ে শেষ হয় অবভিয়াসলি, এখানে সেমিকোলন দিয়ে শেষ করো। তাহলে স্ট্রিং ডিক্লারের ক্ষেত্রে আইডিয়াটা বুঝতে পারছো কিভাবে কি করবে। তুমি ভাবে জি আলাদা স্যার। আলাদা করতে পারো, বা সেক্ষেত্রে টার্মেটিং একটা দিতে হবে। আর যদি তুমি কি করো, এইভাবে যদি একবারে একটা লিখে না দিই। দিয়ে দাও, তাহলে তোমাকে বসাইতে হবে না, সেটা অটোমেটিকলি সে দিয়ে দিবে। বুঝতে পারছো? জি স্যার। এখানে বলবো স্যার এখানে লিখছেন 10, এখানে দিলেন 5, কি হবে তাহলে? আমি কি পাঁচটা বললাম ফাঁকা একটু থাকবে। আগে, আমি একটু আগে কি বললাম যে এস আই এফ এটি, এই যে এটা যেটা বললাম যে এস আই এফ এটি বসাই দিবে, লাস্টে কি টার্মিটিং একটা বসাই দিবে না? জি স্যার। প্রথমে তুমি 10 লিখছো, তোমাকে 10টা ঘর দিছে, বাট তুমি যেখানে টার্মিটিং মানে এখানে কি হয়, এখানে তুমি নিজে বসো। এটা আগে বলি, 10 লিখছো, বা টার্মিটিং ক্যারেক্টার তুমি এখানে বসাইছো না, ওকে তোমাকে, তুমি টার্মিটিং ক্যারেক্টারটা ওকে কি বললা যে ভাই আমার কাজ শেষ, আমার যতগুলো ডাটা বসানো আমি বসাইছি, এই যে আমি ইস্তফা দিলাম। তাহলে কি তোমার, ও প্রথমে 10টা বলে নিছো, বাট তুমি কথাই শেষ হলো যে ভাই আমি এখানে থামলাম, তাহলে কি এই জায়গায় হয়। তোমাকে দিবে? না স্যার। দিবে না, তোমাকে 5টা ঘরই তোমার জন্য বরাদ্দ। এটা তো অ্যাজ এ টার্মিনেটিং ক্যারেক্টার, এটা ইনক্লুডেড হবে না। তোমার স্ট্রিং এর লেন্থ কত দাঁড়াবে, 5। বুঝতে পারছো? তুমি যদি এখানে দাও জি কি স্যার। হবে, ওই একই কথা। মানে ভিতরে ভিতরে এটার কাজ তো এটাই করে, তো তোমাকে 5টা করে দেওয়া হবে। 10টা ঘর তুমি এখানে 100 কোটি বার লেখো, কোনো লাভ হবে না, বুঝতে পারছো? জি স্যার। কিন্তু বিপদ জি কখন স্যার। হবে, তুমি লিখছো এখানে 3, বা ক্যারেক্টার তোমার কি, তুমি বলছো যে আমি 5টা ক্যারেক্টার পাঠাচ্ছি, মানে তুমি বুকিং দিছো 3টা রুমের, বাট গেলা 30 জন, তাহলে কি করবে বলো দেখি। তিনজনের জায়গা 3 জনের নেই। বুকিং দিছো, সেন্ট মার্টিন দিয়ে মনে করো প্রচুর ভিড়, 3 জনের রুম বুকিং দিছো, তো বাকিগুলো তো তারা অন্যজনের কাছে বিক্রি করছে। 30 জন যদি হাত পায়ে ধরো লাভ আছে? যে কোনো না 3 জনকে স্যার। ধরতে দিবে, বাকিগুলোকে না বাইর স্যার। করে দিবে। তাহলে তুমি কি জি করবা, স্যার। এস রাখবে, আই রাখবে, এফ রাখবে, বাকিগুলো আল্লাহ আল্লাহ, মানে বাড়ি ফেরত আর কি। তুমি এখানে যতই ভাষায় দেওয়া লিখে লাভ নাই, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কাটবে না, ফেলে দিবে আর কি। মানে জায়গায় নেই, তুমি যখন 3টা চাইছো, মানে 3টা দিয়ে তারা অটোমেটিকলি এখানে বসাইছে, মানে শেষ। আগে কি ছিল বলো দেখি, এখানে এই যে 10টা ক্যারেক্টার দিয়ে লাস্টে এখানে টার্মিনেটিং ক্যারেক্টার দিছিল, বাট তুমি কি করছো, তুমি ম্যানুয়ালি এখানে একটা টার্মিনেটিং ক্যারেক্টার তুমি বসাইছো, অথবা এইভাবে যখন লিখছো তখন কি ইমপ্লিসিটলি এখানে সে বসাইছে। তাহলে এই, তুমি ভাবো তো, তুমি একটা বাক্য লিখছো, এখানে একটা ফুল স্টপ দিছো, এখানে একটা ফুল স্টপ দিছো, আমি থামবো কোথায়, এখানে না এখানে? ফুল স্টপ। একটা বাক্য লিখছি, এখানে দাঁড়িয়ে দিছি, তবে এখানে আরেকটা দাঁড়িয়ে দিলাম, আমি আমি এই বাক্যটা শেষে প্রথম। থামবো কোথায়? এখানে না এখানে? প্রথমে। প্রথম ফুল এখানেই না, স্টপ। আমি পিছনে, এখানে তুমি দাঁড়িয়ে 100 কোটি বার দিছো, দেখার দরকার আছে? তুমি না থামতে স্যার। বলছো, এই বাক্যটার রচনা শেষে আমি থামে গেছি।
জি তাহলে স্যার। জিনিসটা ওরকম, এখানে স্ট্রিং ক্যারেক্টার তারা প্রথমে বসায় যখন তুমি ডিক্লেয়ার করো যে 10 টাকা একটা আমার লাগবে। বাট তুমি যখন এইভাবে ডিক্লেয়ার করে ফেলো তখন কি সে ম্যানুয়ালি ইমপ্লিসিটলি হয় এখানে বসায়, বাট এক্সপ্লিসিটলি এক্সপ্লিসিটলি তুমি এখানে বসাইছো, তখন কি এখানে যেহেতু তুমি স্টপ করে দিছো, এটার এটার কোনো মেক মানে এটার আর কোনো সিগনিফিকেন্স নেই, তুমি এখানে থামে গেছো। তারা তোমাকে এতটুকু জায়গায় দিবে যে এই যে ওয়াই নামের যে অথবা সিএস নামের যে ক্যারেক্টার অ্যারেটা আছে এখানে শেষ, এতটুকু 5টা করে বরাদ্দ। তুমি যদি এটার লেন্থ, একটা আমাদের ফাংশন আছে একটা স্ট্রিং ডট এইচ, একটা হেডার ফাইল আছে ওইটার আন্ডারে স্টারলেন নামে একটা আমার ফাংশন আছে। ওই ফাংশনের ভিতরে যদি তুমি এই সিএইচ এই লেটারটাকে এইভাবে দাও, এটা যদি প্রিন্ট করো এইভাবে, যে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, তবে এখানে যদি লেখো স্টার লেন্থ অফ সিএইচ, তাহলে তোমাকে কত প্রিন্ট দিবে? 5, নট 10। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তাহলে আমরা 3 ধরনের অ্যারে দেখলাম, ইন্টিজারের অ্যারে, ফ্লোটের অ্যারে, আর তোমার ক্যারেক্টার অ্যারে। বুঝতে পারছো? জি স্যার। ক্যারেক্টারের যে অ্যারে সেটাকে আমরা সুন্দর একটা নাম দিচ্ছি স্ট্রিংস, কারণ স্পেশাল না। ওখানে কি দানা দানা যে ক্যারেক্টার গুলো আছে ওগুলো এজ এ কি তৈরি করে, একটা এক একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স তৈরি করে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে একটু আমরা আগে আগাই, আমি জিনিসটা দাঁড় করাইছি। আচ্ছা, ওই মানে ইন্ডেক্সিং তো বুঝতে পারছো, ইন্ডেক্সিং কি হয় স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু একই ফিলোসফি। স্ট্রিং এর ক্ষেত্রে কি জিরো একই থেকে শুরু ফিলোসফি। হবে। যেভাবে এই যে এসটা কত নম্বর, এই এস ক্যারেক্টারটা কত নম্বর জায়গায় আছে? 0 নম্বরে। 0। জিরো। এটা 1 নম্বরে, এটা 2 নম্বর 1। ক্যারেক্টার, 3 নম্বর ক্যারেক্টার, 4 নম্বর ক্যারেক্টার, শেষ। এখানে সেম অবস্থা হয়েছে না, লেন্থ আমার 5, তাহলে লাস্ট ইন্ডেক্সটা কত হবে? 5 - 1 4। 5 - 1। শুরু কই থেকে হবে? 0 থেকে 4। 0 থেকে লেন্থ -1। বুঝতে পারছো? জিরো জি থেকে স্যার। জি স্টার স্যার। লেন্থ অফ যে ক্যারেক্টার যে অ্যারেটা ওইটা -1। লেন্থ হলো 5, 5 - 1 4, তাহলে 0 থেকে 4। সবার শেষের জন হলো লেন্থ -1, শুরুর জন কি? 0তম। ঠিক আছে? জি স্যার। যদি বলে যে এন তম জনকে খুঁজে বের করো, তাহলে এন তম জনের ইন্ডেক্স কি হবে? n এন মাইনাস মাইনাস ওয়ান ওয়ান n - 1। এন এর হলে যদি তুমি এখন 2 ধরো, তাহলে কি 2 - 1 কত হচ্ছে? 1 হচ্ছে। 1। তাহলে তুমি ওয়ানে পাবা দ্বিতীয় জন, যেটা আসলে আর্টস কমার্স স্টুডেন্টরা কি বলবে? স্যার এ তো দ্বিতীয় জন, লাইনের প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন। তো ইন্ডেক্সিং অলওয়েজ এভাবেই হয়। পজিটিভ ইন্ডেক্সিং আমরা এটা বলি, জিরো ইন্ডেক্সিং আমরা বলি। তো আমরা একটু উদাহরণে যাই সামনে। আমি এই জিনিসগুলো আসলে অলরেডি তৈরি করে ফেলছি। প্রথমে কি থাকে আমাদের? ডেটা টাইপ থাকে, তারপরে ওই অ্যারেটার একটা নাম থাকে, গ্রুপের নাম চিন্তা করতে পারো, তারপর কি তাদের সাইজ থাকে অথবা অ্যামাউন্ট থাকে, বা মেম্বার কাউন্ট থাকে। ঠিক আছে? তারপর কি করা হয়? একটা স্টার্টিং একটা এন্ডিং ব্র্যাকেট থাকে, যেখানে আসলে সদস্যগুলোকে কমা কমা দিয়ে বসানো হয়, যদি ইন্টিজার ফ্লোটের কথা চিন্তা করো। আর যদি স্ট্রিং হয় তাহলে ডাবল কোটেশনের মাঝখানে একটানা ক্যারেক্টার গুলো রেখে দেওয়া হয়। ক্যারেক্টারের ক্ষেত্রে ক্যারেক্টার নাম, নাম তোমার যেভাবে পছন্দ হয় নির্দিষ্ট সংখ্যা তুমি দিতে পারো। এই হলো অবস্থা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। অনেক সময় করা হয় কি, অনেক সময় এরকম করা হয় যে কি করলাম যে ইন্টিজার এক্স এইভাবে ফাঁকা রেখে দিয়ে এইভাবে করে, যে মনে করো 1 2 12 7 এভাবে লিখলা। ঠিক আছে? এখানে কয়টা এলিমেন্ট? 1 2 3 4টা এলিমেন্ট, 4টা। ঠিক না? 4টা এলিমেন্ট। তুমি এখানে কিছু লিখছো? না স্যার। কিছু না লেখনি স্যার। তো। কম্পাইলার তোমাকে এতটুকু মানে এতটুকু সার্ভিস দেয়, তুমি এখানে 4টা এলিমেন্ট দিছো, তো সে অটোমেটিকলি এখানে 4 লেখা যা কথা এখানে না লেখা সেম কথা। সে তোমার হয়ে ইমপ্লিসিটলি এখানে ও ধরেই নেয় কি এই এলিমেন্টের সদস্য সংখ্যা কয়টা? 4টা। বুঝতে 4টা। পারছো? জি স্যার। তুমি কিছু না লিখলে সে হিসাব করে সে বসায় দিবে এখানে। ঠিক আছে? ক্যারেক্টার ক্ষেত্রে সেম কথা, তুমি যদি এভাবে ফাঁকা রেখে যদি এইভাবে লিখে দাও, ঠিকই এস সিফা মনে করো স্পেস দিয়ে আলম লিখলা, তাহলে ও কি করবে? ক্যারেক্টার কাউন্ট করবে। একটা, দুইটা, তিনটা, এ হলো 4 নাম্বার, টি হলো 5 নাম্বার, এখানে মনে করো একটা স্পেস দিচ্ছি 6 নাম্বার, তারপর 7 8 9 10। অটোমেটিকলি সেখানে তার 10 বসানো যা কথা, 10টাকে না বসানো সেম কথা, ও অটোমেটিকলি কি করবে? স্যার ক্যালকুলেট করে। তাহলে তো কখনোই এটা লেখার দরকার নাই না? অনেক সময় আমরা লিখি, তুমি নাও লিখতে পারো। জি স্যার। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? আমাদের কি করে? প্রথমে ডেটা টাইপ থাকে, তারপরে ওই গ্রুপের নাম থাকে বা ভ্যারিয়েবলের নাম বলি আমরা, মেগা ভ্যারিয়েবল বলতে পারো। এর আগে আমি মেগা ভ্যারিয়েবল বলতে পছন্দ করি, তো মেগা ভ্যারিয়েবলের নাম বা গ্রুপের নাম, তারপর তাদের টোটাল সাইজটা থাকে। এখন এটা বলার অপেক্ষা রাখে না, গ্লোবাল কখন হবে? মেইনের বাইরে যদি ডিক্লেয়ার করো, মেইন ফাংশন আমরা এটা যে ভয়েড মেইন লেখা আছে, ঠিক আছে? উপরে মনে করো ইনক্লুড স্টুডিও লেখা আছে, ইনক্লুড স্টুডিও ডট ইচ। এখানে আমি ডিক্লেয়ার করলাম যে ইন্টিজার মনে করো স্টুডেন্ট আইডিস,
তবে এইভাবে ব্র্যাকেট দিয়ে তোমাদের মনে করো 65 জন এইভাবে লিখলাম, তবে আইডি গুলা লিখলাম। যে মনে করো 2023 মনে করো 001 2023 002। আচ্ছা, তো এখানে স্টুডেন্ট যে আইডি আমরা শুনতে পাচ্ছ না? জি স্যার। এখানে স্টুডেন্ট আইডি গুলো আছে, মনে করো আমরা এইভাবে ধাপে ধাপে লিখতেছি, বেশ কয়েকটা আইডি, মানে কয়েকটা আমি লিখি, বাকিগুলো তুমি বুঝতে পারবো না আমি কি করতে চাচ্ছি। তো এইভাবে আইডি গুলো 65 জনের আইডি আমি লিখলাম, যে টু এইভাবে ডট 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 দিয়ে দিলাম, 230065 এভাবে দিলাম, তাহলে 65টা রোল এখানে আছে। তাহলে বুঝতে পারতেছো আমি যখন এখানে প্রিন্ট দিব, তাহলে আমি প্রিন্ট যদি ভাবে যে মনে করো আইডিস স্টুডেন্ট আইডিস অফ, মনে করো দিলাম কত, মনে করো 26 দিলাম। এটা কার মানে কোন রোলের, কোন আইডির রোল প্রিন্ট করবে বলতো? 25। 26 দিছি। 27। 27 নাম্বার এক্স্যাক্টলি। তুমি ভাবো, প্রথম জন দ্বিতীয় লাইনের প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন, এটা তো আমরা 8তম স্টুডেন্ট দেখতেছে, বাট কম্পিটিশনে আমরা কি বলি? প্রথম জনকে বলি 0তম, ওয়ানতম, ও, দুইতম, তিনতম, চারতম। তাহলে রিয়েল লাইফে যা তার ইন্ডেক্স মানে কি হয়? এক কম হয়। রিয়েল লাইফে যা তার ইন্ডেক্স কি? এক কম হয়। রিয়েল লাইফে যা তার এক যদি কমাও তাহলে তুমি ইন্ডেক্স পাবা। আর আমি তোমাকে এখন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে কি বসে, ইন্ডেক্স বসে, বসে না রিয়েল লাইফের ডেটা বসে? ইন্ডেক্স বসে, ঠিক আছে? জি স্যার। তাহলে ইন্ডেক্স যদি 26 হয়, ইন্ডেক্স যদি 26 হয়, তাহলে রিয়েল লাইফের অ্যাড্রেস কত? তার 26 ইকুয়াল প্লাস 1। ইন্ডেক্স প্লাস 1। তাহলে 26 + 27 একটি 27 হবে না? জি স্যার। মানে ইন্ডেক্সে যা আছে তার সাথে এক যদি করো তাহলে রিয়েল লাইফের পজিশনটা তুমি পাবা। আর রিয়েল লাইফে যদি কত বলে যে সপ্তম জনের রোল বের করো, তো তো তুমি কি করবা? সপ্তম -1 = 6। তুমি ইন্ডেক্সে বসাবে কত? 6। স্টুডেন্ট 6। আইডি অফ 6। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। রিয়েল লাইফে যদি ডেটা বলে তার এক কমায় তুমি এখানে বসাবা। যদি কেউ যদি বসা রাখে যে এখানে কত 20, তাহলে তুমি এটা বুঝছো তো কার আইডি? 20 + 1 21তম জনের, রিয়েল লাইফে যদি চিন্তা করো 21তম জনের আইডি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। মনে রাখবা ইন্ডেক্স এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এটাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটাকে বলে ইন্ডেক্সিং অপারেটর। ইন্ডেক্সিং এটা আমি দেখাইছিলাম মনে হয়, এটা ওই অপারেটর যখন পড়াইছি, ইন্ডেক্সিং অপারেটর। তুমি যদি কোনো একটা গ্রুপের সদস্য সংখ্যা খুঁজে বের করতে চাও, সদস্য সংখ্যার তোমার ইন্ডেক্সটা তুমি দিলে, সে তোমাকে কি করবে? সেই সদস্য সংখ্যা খুঁজে বের করে দেবে। এটা মানে কি? চতুর্থ জন, 3 + 1 মানে কি? চতুর্থ জন চতুর্থ বা জন। চতুর্থ মেম্বারের পরিচয়টা তোমাকে দিবে। পরিচয় বলতে আসলে চতুর্থ মেম্বার জন্য যে ভ্যালু সেটা তোমাকে দিবে। মানে এই গোষ্ঠীর চতুর্থ জনের ভ্যালুটা কত, এটা তোমাকে দিবে। এটা ইন্টিজার অ্যারে হতে পারে, ফ্লোট অ্যারে হতে পারে। তো যাক, যেটা বলছিলাম, যদি মেইনের বাইরে দাও, এটা কি? গ্লোবাল অ্যারে, ঠিক না? তুমি যদি এখানে জি একটা স্যার। একটা যদি তুমি ছোট ফাংশন লেখো যে ভয়েড ডিসপ্লে মাই অ্যারে, ঠিক আছে? এই অ্যারের ভিতরে যদি তুমি প্রিন্ট দাও, প্রিন্ট কি? স্টুডেন্ট আইডি অফ কত 10, তাহলে কি হবে? 11 জনেরটা প্রিন্ট করবে। তাহলে রোল 11 যে আছে তার আইডিটা প্রিন্ট হবে। এই ডিসপ্লে কি একটা লোকাল ফাংশন না? নর্মাল একটা ফাংশন মেইনের বাইরে। এখান থেকে কি তার অ্যাক্সেস পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? পাওয়া তো যাবে, কেন এটা জি গ্লোবাল স্যার। অ্যারে না, গ্লোবাল অ্যারে। বাট এখানে যদি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি যে ইন্টিজার মাই অ্যারে 5 ইকুয়াল দিয়ে মনে করো একটা 1 2 3 4 লিখলাম আমি, এটা কি লোকাল স্টোর থেকে পাওয়া যাবে? পাওয়া তো যাবে না। তো এটা না মেইনের স্যার। আন্ডারে জন্ম নেওয়া একটা অ্যারে, এটার অ্যাক্সেস শুধু মেইনের মধ্যে সীমাবদ্ধ, অন্য ফাংশনে তুমি পাবা না। তো এটাকে বলছে লোকাল ডিক্লারেশন। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। সহজ কথা, মেইনের ভিতরে হলে লোকাল, অথবা এমন কি এই যে আমার যে ভয়েড ডিসপ্লে যে আমার লোকাল ফাংশনটা, এখানে যদি আমি একটা ডিক্লেয়ার করি ইন্টিজার z2 ইকুয়াল কত 1 আর 0, এইভাবে যদি লিখি, এটা কি? শুধু ডিসপ্লে ফাংশনের মধ্যে সীমাবদ্ধ একটা। সহজ কথা, এখানে কি একটা এই যে ডিসপ্লে জন্য একটা মেমোরি স্পেস তৈরি করা হবে, যেখানে কি একটা অ্যারে দেওয়া হবে। অ্যারের কটা এলিমেন্ট? দুইটা এলিমেন্ট। প্রথমটাতে 1 আছে, দ্বিতীয়টাতে 0 আছে। এই ডিসপ্লে ফাংশন থেকে যখন বের হয়ে যাবে তখন কি এটা এই অ্যারেটা শুদ্ধা, এই মেমোরি স্পেসটা গায়েব। বুঝতে পারছি? জি স্যার। লোকাল আর গ্লোবাল অ্যারেটা আমরা বুঝো, আমার এটা বলতে হইতো না, বাট আমি বললাম। তো এই হলো লোকাল আর গ্লোবাল ডিক্লারেশন। মেইনের বাইরে হলে গ্লোবাল, মেইনের ভিতরে অথবা যে কোনো নর্মাল সাব ফাংশনের ভিতরে করলে লোকাল ডিক্লারেশন হবে। সেটা অ্যাক্সেস বাইরে থেকে পাওয়া যাবে না। দুই ধরনের ডিক্লারেশন আছে আসলে, দুই ধরনের ডিক্লারেশন আছে। একটা হলো তোমার কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন। দুই ধরনের ইনিশিয়ালাইজেশন আছে, কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন একটা রান টাইম ইনিশিয়ালাইজেশন। কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন কি? কম্পাইল 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 শব্দ আসছে কম্পাইলার থেকে না? কম্পাইলার কম্পাইল করে। কম্পাইলার কম্পাইল করে মানে কি?
এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কিসে কনভার্ট করে? লো লেভেলে কনভার্ট করে, ঠিক না? জি স্যার। জি মানে স্যার। লাইন টু লাইন যায়, প্রতি লাইনকে সে হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করে। তো কনভার্ট করার ক্ষেত্রে যখন ও ডেটাগুলো চোখে পড়ে যায়, ওইটা মানে এই অ্যারেটার জন্ম কি এভাবে, এভাবে আমরা এতক্ষণ ধরে দেখাইছি কি যে ইকুয়াল দিয়ে তুমি দেখাইছো, ঠিক না? জি স্যার। এটা কি কম্পাইলারটা যখন এভাবে মনে করো 10টা লাইন আছে, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন করে যখন যাবে, তখন এই লাইনটা তখন চোখে পড়বে। তখন কি এই অ্যারেতে থাকা মানে এই অ্যারের যে সদস্য মেম্বার ভেরিয়েবল গুলা সে দেখে ফেলবে না যে জিরোতে আছে কি জিরো, কথা কথা ধরো এখানে 5 আছে, এখানে 6 আছে, এখানে 7 আছে। তো জিরোতে মতে 5 আছে, জিরো তোমাতে 5 আছে, ওয়ান তোমাতে কি জিরো, মানে 6 আছে, আর ছয় দুই আছে। তোমাতে ছয়। সাত। 7 আছে। এটা সে দেখে ফেলবে না? কম্পাইলার চোখে পড়বে কিনা? জি জি স্যার। স্যার পড়বে। তাহলে কম্পাইলার যখন কম্পাইলিং করতে ঢুকবে, কম্পাইলিং কখন করে? তুমি প্রোগ্রামটা লিখলা, তো ওই রান বাটনে তুমি ক্লিক করলা, তো প্রথমে কি করে? লাইনগুলো প্রত্যেকটাই মনে করো 15 লাইনের একটা কোড লিখছো, 1 নম্বর লাইনটা 15 নম্বর লাইন, প্রতিটা লাইনে যায় সেটাকে হাই লেভেল থেকে লো লেভেল কনভার্ট করে। তো কনভার্ট যখন সে করতে যাবে, তখন কি কি দেখবে এখানে? এই যে তুমি যে তার যে মেমোরি ভ্যালু গুলো তার চোখে পড়ে যাবে, এই জন্য বলছে কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন। মানে তার যখন জন্ম হয়েছে, আমি এটাকে বলি যে কি, মানে ইনিশিয়ালাইজেশন এট দ্য টাইম অফ ক্রিয়েশন, তার যখন জন্ম হইলো সাথে সাথে কি তার মেম্বার ভেরিয়েবল ক্রিয়েশন হয়ে গেল, ইনিশিয়ালাইজ হয়ে গেল। মানে তুমি ভাবো, আমি যদি ভাবে লিখি যে ইন্টিজার x(3), এটা মানে কি বলো দেখি? তোমার চেহারা কি, তোমার মনে কি ভাসবে? যে মেমোরি স্পেসে এরকম তিনটা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স, এই এই বাড়ির এই গোষ্ঠীর নাম কি? এক্স, x(0), x(1), x(2), যেখানে আছে, যেখানে এখন এখনো এখনো কেউ কারো জন্ম হয়েছে। এভাবে যদি না স্যার। ডিক্লেয়ার না করে, স্যার। কি বুঝাবে? ইন্টিজার x(3), এটা কি বুঝাবে? যে মেমোরি বরাদ্দ হয়েছে, বা মেম্বার গুলো এখনো কি ডিক্লেয়ার করা হয়নি অথবা ইনিশিয়ালাইজ করা হয়নি। এখানে 5 6 7 কি তুমি দেখতে পাচ্ছ? দেখতে তো পাচ্ছ না, এখনো বসানো বসানো হয়নি। তো এইটাকে আমরা বলি কি? এটাকে বলি জাস্ট কি ডিক্লারেশন, নট, এটা কি ডিক্লারেশন উইদাউট এনি ইনিশিয়ালাইজেশন। এটা কি ডিক্লারেশন অথবা উইথ ক্রিয়েশন ইনিশিয়াল। উইথ ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন। কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে কম্পাইল এটা এটার সাথে সাথে তুমি এভাবে দিয়ে দিতে পারো, পরবর্তীতে চেঞ্জ করতে পারবা, কোনো সমস্যা নেই, যেহেতু এটা ভেরিয়েবল। আমি কি সামনে কনস্ট্যান্ট লাগাইছি? কনস্ট্যান্টটা লাগাইনি, তাহলে এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, এটা বদলানো যাবে, ঠিক আছে? জি বদলানো স্যার। যাবে। বাই দ্য ওয়ে, আমরা এইভাবে একটু আগে প্রিন্ট দিছি না যে x(6) মানে কি? x(6) এ থাকা ভ্যালুটা প্রিন্ট দিবে। মনে করো এখানে কথা কথা 5 6 7 আছে, আমি যদি x(2) দিই তাহলে কত প্রিন্ট করবে? 7 প্রিন্ট করার কথা না? 7। জি আমি যদি স্যার। এইভাবে লিখি যে x(2) = 72, তাহলে কি হবে? 7 এর বদলে কেটে কত যাবে? 72। 72 72। হয়ে যাবে। ওই কালকের মতো যদি প্রিন্ট করা যায়, স্টার অফ এন যদি প্রিন্ট করলে যদি তোমাকে 7 দেয়, তাই স্টার অফ এন এ যদি তুমি 72 রাখো, তাহলে কি 7টা ওভারহেড হয়ে যাবে কি 72 দ্বারা? মানে অ্যাসাইনও করা যায়, যেহেতু এটা ভ্যারিয়েবল, অ্যাসাইনও করা যায়। বুঝতে বুঝতে পারছো? জি স্যার। জি এক্স অফ স্যার। জিরো ইকুয়াল যদি 100 লিখি, এখানে কি হবে? এই 5টা কেটে গিয়ে কত কত ওভারহেড হবে? 100। এই 100। মেমোরি লোকেশনে 100 ওভারহেড হবে। তাহলে বুঝতে পারতেছো এই সেল গুলাকে চেনার খুবই সহজ উপায়। প্রথম জন যদি x(0) হয়, পরের জন কি x(1), x(2) হবে। তাহলে আমরা যখন কম্পাইল টাইম করি, তখন আসলে আমরা খুবই বুঝি তার তার নাম কি, তার তার মানে তার জাত কি, তার সদস্য সংখ্যা কি, এবং সদস্য কারা। এগুলো কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন ক্ষেত্রে। বা রান টাইমের ক্ষেত্রে কি হয় বলো দেখি? তুমি ভাবে ডিক্লেয়ার করো বা ইনিশিয়ালাইজেশন করো না, তুমি পরে স্ক্যানএর থ্রুতে এন্টার করো। আচ্ছা, কেউ কখনো বলতে পারবা? মনে করো যে x(0), এই যে স্ক্যান দিয়ে স্ক্যানএফ করে আমি যে তিনটা সদস্যকে নিচ্ছি, তুমি বলতে পারবা ঠিক আছে 5 6 7 দিছে, না 72 73 74 দিছে? বলতে পারবা? না স্যার। না যখন স্যার। কম্পাইল করে তখন কি হাই লেভেলকে লো লেভেলে কনভার্ট করে, তখন কি যখন হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করে মানে কি, মানে কোডে মনে করি ভাবে 32টা লাইন লেখা আছে, 1 নম্বর লাইন যে কনভার্ট করলো, 2 নম্বর লাইন যে কনভার্ট করলো, 3 নম্বর লাইনে কনভার্ট করলো, ও যখন এটা কনভার্ট করতেছে হাই লেভেল থেকে লো লেভেলে, ও কি জানে এখানে 5 আসবে, না 6 আসবে, না 7 আসবে? না স্যার। তুমি না যখন এক্সিকিউট করবা, তখন কি করবে? ওই যে কিবোর্ডে তোমার কনসোলে আসবে যে ভাই একটা ইনপুট দেন, তুমি 5 দিবা, তারপর না ওখানে যে এখানে ঢুকবে, একটু পরে তুমি 72 দিবা, তারপর না 2 নম্বরে যা ঢুকবে। তো ওটা জি কি স্যার। যতক্ষণ না ইউজার কানেক্ট হচ্ছে তোমার প্রোগ্রামের সাথে, ইউজার কি 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 বললাম, ইউজার যখন তোমার প্রোগ্রামের সাথে যতক্ষণ না কানেক্ট হচ্ছে, যতক্ষণ না প্রোগ্রামটা রান হচ্ছে, প্রোগ্রামটা কি রান হবে, ইউজার কানেক্ট হবে তোমার প্রোগ্রামের সাথে, ইউজার ইনপুট দিবে, তারপর না এখানে ঢুকবে। জি স্যার। তো এটা রান জি টাইমে চলে স্যার। গেল না? যখন জি সে স্যার রান টাইম। কম্পাইলার, জি স্যার। কম্পাইলার মানে কি, কম্পাইলার ট্রান্সলেট করা, যখন সে ট্রান্সলেট করছে যে ও স্ক্যানএফ মানে কি ইউজারের কাছ থেকে কিছু নেওয়া, বাট ও যখন ট্রান্সলেট মানে মানে কি বলতেছে যে আমাকে স্ক্যান করতে হবে তিনটা ডেটা, এটা ট্রান্সলেটেড ভার্সনটা কি? হাই লেভেলে বলা আছে স্ক্যানএফ, লো লেভেলেও কি বুঝে আমাকে 3 বার কিবোর্ড থেকে একটা ডেটা নিতে হবে, কোন টাইপের ডেটা? ইন্টিজার টাইপের ডেটা। ও শুধু এতটুকু ট্রান্সলেট করে, বাট অ্যাকচুয়াল ডেটা কি ওটা কি জানে যতক্ষণ না প্রোগ্রামটা আমরা রান করতেছি র্যামে গিয়ে?
না স্যার। না। তাহলে র্যামে লোড করি, তারপর হাই ওই যে মানে এখানে ও কাজটা কি করলো, হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করলো, কনভার্ট করে রেখে দিল। এই যে আমরা দেখি না যে আমরা যখন প্রোগ্রামটা চালাই তখন তিনটা ফাইল তৈরি হয়, ডট সি, ডট ও, ডট কি, এক্সি তৈরি হয়, ঠিক না? জি স্যার। জি স্যার। এটা ওই আমরা আমাদের তো ওই মানে আমাদের মানে কম্পাইলারটা কোড ব্লক বা ভিএস ব্লক অনেক মানে হাই লেভেলের কম্পাইলার। তো এই সবুজ বাটনটা তুমি যদি রান করো তাহলে এই তিনটা ফাইল তৈরি হয়ে যায়। বাট ইনিশিয়ালি মোটা দাগে বলা হয় যে কম্পাইলার কম্পাইল করার পর ডট সি ফাইলটা তো তুমি লিখছো হাই লেভেলে, ডট সি থেকে ডট অবজেক্ট ফাইলটা তৈরি করে লো লেভেলে, এতটুকু সে করে। যখন তুমি কি ওই যে প্রোগ্রামটা যখন তুমি কি এক্সিকিউট করো র্যামে, তখন কি এক্সি ফাইলটা লাগে, ঠিক আছে? যাই হোক, এটা কি ট্রান্সলেটেড ভার্সনটা হলো অবজেক্ট ফাইলটা। তাহলে ওর কাজটা কি, কম্পাইলার টাইমে কম্পাইলার থেকে অবজেক্ট ফাইলটা তৈরি করে। এখানে মানে কম্পাইলার যে মানে সি ফাইলটাতে যদি লেখা থাকে স্ক্যানএফ, অবজেক্ট ফাইল থেকে লেখা কি থাকে যে আমি তিনটা ইন্টিজার ইনপুট নিব, প্রথম ইনপুট, দ্বিতীয় ইনপুট, তৃতীয় ইনপুট। বাট কত ইনপুট নিব ওইটা কি রান্না করা পর্যন্ত বলতে পারবা, যতক্ষণ পর্যন্ত ইউজার কানেক্ট হচ্ছে এর সাথে, কিবোর্ডে ট্যাপ না করছে। স্যার। তো ওই জন্য আমরা বলছি রান টাইম ইনিশিয়ালাইজেশন। এটা কোডটা আমি রান করব, মানে এই অবজেক্ট ফাইলটাকে র্যামে লোড করলে তোমার কি এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে। সেটা যখন তুমি রান করবা তখন আসলে কি ইউজার কানেক্ট হবে, ইউজার তার কিবোর্ড নিয়ে কানেক্ট হবে। ওর ওখানে লেখা কি আছে যে কিবোর্ড থেকে তিনটা ডেটা পরপর নেন। তাহলে কিবোর্ড থেকে প্রথমে নেওয়ার একটা সুযোগ দিবে, দেখবে যে কনসোলটা দাঁড়ায় আছে, তুমি দিলে তারপর কনসোলটা আবার তোমাকে একটা ইন্টিজার দিতে হবে। ওইটা দেওয়ার পর কনসোলটা আবার তোমাকে একটা ইন্টিজার দিতে বলবে। ওই যে লেখা আছে তিনটা ইন্টিজার নিবে, ওই তিনটা ইন্টিজার নেওয়ার পর তোমাকে তারপর কনসোলটা ছাড়ে দিবে, যে আর নিব না। কেন, ওখানে লেখা কি ছিল যে ইউজারের কাছ থেকে তিনটা কিবোর্ড থ্রুতে তিনটা ইন্টিজার নেওয়া হবে, বাট কি নেওয়া হবে ওটা তো রান টাইম ছাড়া বলা আছে না, এই জন্য এটাকে বলছি রান টাইম ইনিশিয়ালাইজেশন। এখানে যা তার জন্ম হইলো, বাট মেম্বার ভেরিয়েবল গুলো পরিচিতি এখনো পাওয়া যায়নি। গ্রুপের নাম, গ্রুপের সদস্য সংখ্যা জানা গেছে, গ্রুপের জাতও বোঝা গেছে, বাট গ্রুপের মেম্বার গুলা পাওয়া গেলো কখন, যখন প্রোগ্রামটাকে রান করলো, বুঝতে পারছো? জি স্যার। এটা বলার রাখে জি স্যার। অপেক্ষা রাখে না, ইন্টিজার এক্স ইকুয়াল ডিক্লেয়ার করে তুমি কি করো, স্ক্যানএফ পার্সেন্ট পার্সেন্টেজ ডি, এভাবে কি লেখো, এভাবে লেখো না। এটা মানে কি, এক্স নামে যে ভ্যারিয়েবলটা আছে তার অ্যাড্রেসে যে ইউজার যে ডেটাটা দিবে 5 বা 6 সেটাকে রাখো, এই তো। জি স্যার। জি স্যার। মানে তুমি যখন ইন্টিজার এক্স করো তখন কি এক্স নামে একটা বাড়ি তৈরি হয়, যেটা একটা ঠিকানা আছে যে F1। তুমি এখানে কি করো যে ভাই ইউজারের কাছ থেকে যে ডেটাটা নিলাম ওটা কোথায় রাখেন, বাড়ির এক্সে। ভিতরে রাখেন, এই অ্যাড্রেস ওয়ালা বাড়ির ভিতরে রাখেন। এই জন্য কি করতে হয় যে অ্যাড্রেস অফ এক্স ভেরিয়েবল ওটা কত, F1 এর মধ্যে রাখেন। কি টাইপের ডেটা, ইন্টিজার টাইপের ডেটা। তাহলে তাহলে কি এটা কি বলার অপেক্ষা রাখে, প্রথম মেম্বারটা যদি X0 হয়, তাহলে প্রথম মেম্বারটা যখন নিব তখন কি X0 তো লিখবো নাকি, জি স্যার। জি স্যার। না X1972 লিখবো? না, X0 লিখবো। X0 লিখবো, সহজ কথা। আমি যদি ভাবে লিখতাম যে ইন্টিজার অফ XYZ, আমি কি লিখতাম যে M%X, এন্ড অফ এক্স, এন্ড অফ ওয়াই, এন্ড অফ জেড লিখতাম তো। জি স্যার। এখন এক্স এর জায়গায় কি আসছে, X0, ওয়াই এর জায়গায় কি আসছে X1, তোমার ভাই ব্রাদার ওরা। আর জেড এর জায়গায় কি আসছে X2, তাহলে কি জাস্ট এক্সে। এক্স এর জায়গায় রিপ্লেস করো X0, X1, X2। বুঝতে পারছো? আর এন গুলা অ্যাজ ইট ইজ অ্যাড্রেস বোঝানোর দরকার, এই জন্য রাখছি আমরা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে কিভাবে কম্পাইল টাইম আর রান টাইম ইনিশিয়ালাইজেশন করবো তোমার বুঝতে পারছো, ঠিক না? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখানে তো ইন্টিজার করলাম, এখন ফ্লোটটা তো পারবা মনে হয়, ঠিক না? ফ্লোটের ক্ষেত্রে কি করবা, জাস্ট এখানে এফ দিবা। জি স্যার, শুধু এফ, দিয়ে দিব। এফ, এখানে এটা কি হবে, ফ্লোট। এখানে জিরো না দিয়ে হয়তো 5.2, 9.6, 2.81 এভাবে দিলা। এই যে কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন হয়ে গেল ইস ফ্র্যাকশন ভ্যালু। আর এখানে কি করবা, এগুলো থাকবে না, পার্সেন্টেজ টো এইভাবে থাকবে। এখানে তো এগুলো একই রকম থাকবে, এখানে ভ্যালু কি বসবে, এখানে 5.2 ইনপুট দিবা, 9.6 দিবা, তারপর 2.1 দিবা, চলে যাবে, ঠিক আছে? জি জি স্যার। স্যার। মানে ওই যে বললাম এই যে স্ট্রিংটা, আমরা যেটা বলি স্ট্রিং মানে ক্যারেক্টারের যে অ্যারে বলি আমরা, সিএইচ অফ মনে করো 10 দিছো, যদি কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন বলো, এটা এতক্ষণ আমি দেখাই দিছি, তুমি কি করবা, এইভাবে করবা, ঠিক না? দুইটা পদ্ধতি, যেভাবে আলাদা করবা, ম্যানুয়ালি ভাবে টার্মেটিং একটা দিবা, হয়ে যাবে। আর যদি তুমি ভালো হয় যদি এইভাবে করো, তুমি এইভাবে করো তাহলে হয়ে যাবে অটোমেটিক্যালি। কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে, যখন ওই ক্যারেক্টার একটা দেখতে যাবে তখন কি লিখবে, যে স্ট্রিংটা আসলে কি, সিফার, ঠিক আছে? আর যদি রান টাইম চাও তাহলে কি করতে হবে বলো দেখি, সিএইচ অফ ইনপুট। 0, CH of 1, CH of 2 এইভাবে নিতে হবে, বুঝতে পারছো? জি স্যার। তুই আলাদা আলাদা করতে চাও, আর তুই ভাবো দেখি এই নাম কিভাবে কেউ আলাদা আলাদা কেউ লিখবে, যে স্যার এস নিলাম, আই নিলাম। যদি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির দেখো তাহলে এইভাবে লিখবা, ইক, কে, এইচ, মানে সন্ধ্যা হয়ে যাবে না?
জি মানে স্যার। কিয়ামত থেকে কিয়ামত চলে যাবে, এইভাবে তো নেওয়া যাবে না। তুমি কি যাবে যে স্যার এই যে পার্সেন্টেজ এস যে শিখেছিলেন এটা ইউজ করবেন না? তো এটা ইউজ করার জন্য, অ্যাজ স্ট্রিং নেওয়ার জন্য কি এটা ইউজ করি না আমরা, যে একটা না একটা স্ট্রিং জি নিয়ে ফেলতে স্যার। পারি? জি স্যার। মনে আছে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, এইভাবে কি একটা এম ক্যারেক্টার ডিক্লেয়ার করতাম, এখানে কি লিখতাম, সিএইচ জাস্ট। আমরা কি এন এম্পারসেন্ট লিখতাম? দিতাম না। না স্যার, দিতাম না। এন দিতাম না কিন্তু। জি স্যার। তাহলে স্ট্রিং এর ক্ষেত্রে মনে আছে আমরা এন দিতাম না, কেন দিতাম না মনে আছে? কারণ স্যার দরকার হয় না। কেননা ফিলোসফিটা কিরকম ছিল, যে আমি যখন সিএস বলতেছি এখানে এখানে স্ট্রিং মানে কি, স্ট্রিং কি একটা ক্যারেক্টার না অনেকগুলা ক্যারেক্টার? অনেকগুলো স্যার, অনেকগুলো একের ক্যারেক্টার। অধিক। তা আমি যখন বলি চৌধুরী রোড, চৌধুরী সড়ক, তখন আমি কি বুঝাই যে ওই বাড়িটা ওই ওই রাস্তাতে আসলে কাদের, মানে কোন বংশের বাড়ি, কোন মানে চৌধুরী। ওই ভাইগুলা যে আছে ওগুলো ভাইগুলো আসলে কোন বংশের? চৌধুরী বাড়ির। তাহলে একটা নাম, নাম নিলে যথেষ্ট না, যে চৌধুরী রোড বললেই হচ্ছে? ওর কি আলাদা করে অ্যাড্রেস লেখার দরকার আছে, না ওর নামটাই ওর অ্যাড্রেস? ওর নামটাই ওর ড্রেস। নাম, ওর চৌধুরী বাড়ি বাড়ির নাম বা সড়কের নাম কি চৌধুরী বাড়ি রোড, তাহলে কি ওর নামটাই ওর অ্যাড্রেস। তাহলে যখন তুমি গ্রুপে আসো, মনে করো চৌধুরী বাড়ির বড় ছেলের নাম জসিম আর চৌধুরী বাড়ির ছোট ছেলের নাম মনে করো রহিম, আমি যখন বলবো যে জসিম আসেন, তখন কি আমি বুঝতে পারবো যে যে চৌধুরী নাকি? না স্যার। তখন আমি বলবো চৌধুরী বাড়ির লোকজন আসেন। মানে পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ এস মানে কি, একজন না কয়েকজন? মোর দেন ওয়ান জন না, মোর দেন ওয়ান জি পার্সন। স্যার। গোষ্ঠী বুঝাচ্ছে, তাহলে অনেকগুলো লোককে বুঝাচ্ছি, মানে চৌধুরী বাড়ির লোকজনকে বুঝাচ্ছি। শুধু রহিমকে আমি বুঝাচ্ছি না, রহিম বলে কেউ চিনতে পারবে না যে রহিম আসলে চৌধুরী বাড়ির অংশ। আর যখন বলবো চৌধুরী বাড়ির সাত ভাই, তখন আমরা কি বলবো, চৌধুরী বাড়ির লোকজন, তখন আমরা কি বুঝাবো? তখন আসলে ওর নামটাই ওর অ্যাড্রেস। এটা আমি অনেক আগে বলছি, এখানে এই পার্টটাতে আমি রিপিট করলাম। তাহলে এখানে আমাকে এই এম% দেওয়ার লাগবে না। যখন আমি স্ট্রিং নিব তখন আমার কি লাগা লাগবে না, এই কারণে এনটা দিতে হবে না। বাট আলাদা, বাট এখানে কি হচ্ছে বলো, এখানে তুমি 5 নিচ্ছ, 6 নিচ্ছ, 7 নিচ্ছ, আমার কি 5 দেখে বোঝার সুযোগ আছে এটা কই, মানে এটা কোথায় যাবে? এটা এক্স এর গোষ্ঠীর আন্ডারে প্রথম যে বাড়ি সেখানে যাবে, এটা বুঝাচ্ছি আমি। একা একা মানে তুমি যদি একা একা আসো তোমাকে আইডেন্টিফাই করা সহজ, না তুমি গোষ্ঠী সহ যদি আসো তাহলে তোমাকে সহজে কোনো একটা জায়গায় নিয়ে যাও? একা একা আসলে। একা একা। মানে এই প্রশ্নটা হয়নি এইভাবে, মানে সহজ কথা বললে, তুমি যদি একা আসো, তোমার পরিচয়, মানে তুমি মনে করো যেটা বললাম, রহিম যদি বলি তোমার একটা পরিচয় বলতে হবে, যে তোমার বাড়ি কই জিজ্ঞাসা করতে হবে না? বাড়ি বলতে মদিনা জি স্যার। মার্কেট। আর যদি বলি যে আমরা আসলাম 10 জন, আমরা চৌধুরী বাড়ির লোক, তাহলে তোমাকে বলতে হবে যে আমরা কোন বাড়ি থেকে আসছো তুমি, বা কোন রোড রোড থেকে আসছো। তুমি বলবা জি কি স্যার। যে আমরা কি মানে রাগিব রাবেয়া যে যে রোড আছে সেখান থেকে আসছি, মানে বোঝা যাচ্ছে তারা কি ওই এলাকার লোক, বা ওরা আসলে ওই বংশের লোক আর কি, এরকম বলা যায় আসলে। তাহলে এখানে যখন আমি স্ট্রিং ডিক্লেয়ার করবো তখন আসলে আমি এই জন্য দিব না। এখানে ওদের যে সিএস টা আছে এটাকে রিপ্রেজেন্ট করে কি, ওই যে বললাম চৌধুরী বাড়ির বড়, শুধু প্রথম বাড়িটা দেখা দিলে বাকিগুলো চিহ্ন পাওয়া যায়। এই জন্য সিএস, সিএস বলতে আসলে কাকে বোঝায় জানো? সিএস বলতে আসলে প্রথম যে অ্যাড্রেসটা আছে তাকে বোঝায়। কেন আমরা কি বলছিলাম যে ওই যে চৌধুরী রোডের বাড়িগুলো দেখার জন্য প্রথম যে বড় ভাইয়ের বাড়িটা দেখানোই যথেষ্ট, বাকিগুলো সে খুঁজে নেবে। এই জন্য আমরা এখানে সিএস মানে সিএইচ আসলে ইকুইভ্যালেন্ট কার, সিএইচ হলো ইকুইভ্যালেন্ট হলো সিএইচ অফ জিরো। বাড়ির প্রথম জি যে স্যার। সদস্য তার অ্যাড্রেসটা যদি দাও, এইটা দেওয়া যার কথা, এটা সেম কথা, এইভাবে যদি দাও তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, অ্যাড্রেসটা চলে যাবে। মানে এইটা হলো এটার ইকুইভ্যালেন্ট, আমরা তো এটা লিখবো না, এটা লিখবো। আর এই জন্য এটার সামনে আমরা কি অ্যাড্রেস দিব না। এটা দ্বারা অ্যাড্রেস দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে কি, একটা এই যে তুমি যেভাবে একটা ডিক্লেয়ার করতা ক্যারেক্টার সিএইচ, তাহলে ওটার ইকুইভ্যালেন্ট হয়ে যেত না? এটা কি, সে একা আসছে বলে তো আমার লাগছে অ্যাড্রেস। আর ও যখন গোষ্ঠী সহকে রিপ্রেজেন্ট করবে, যে আমরা এখানে 10 জন আছি, তখন কি ওটার অ্যাড্রেস লাগবে না। বুঝতে পারছো? চৌধুরী বাড়ির আমরা 10 জন, তাহলে তখন আর কি অ্যাড্রেসটা লাগবে না। ঠিক আছে, জি মনে স্যার। রাখবে? জি জি স্যার। স্যার। জাস্ট মনে রাখার জন্য বলা আর কি। ক্যারেক্টারের ক্ষেত্রে বা এই জন্য নামটা স্ট্রিং কে অ্যারে থেকে আলাদা করে রাখা হয়েছে। আমরা যখন বলতেছি ইন্টিজারের অ্যারে, ফ্লোটের অ্যারে, ফ্র্যাকশনের অ্যারে, বাট ক্যারেক্টার অ্যারেকে আমরা ক্যারেক্টার অ্যারে বলতেছি না, আমরা ওটাকে কি বলতেছি, স্ট্রিং। স্ট্রিং। এবং স্ট্রিং। ওদের আসলে মানে ইনসার্ট করা জিনিসটাও আলাদা, ঠিক না? আমরা দেখছিলাম যে ওদের কিভাবে আলাদা আলাদা, বাংলা নিয়মে ভাবে নিব না, আমরা কি করব, অ্যাজ এ হোল এক্স লিখবো, আর সামনে কি লিখবো, পার্সেন্টেজ এস। বুঝতে পারছো? জি অথবা আমরা স্যার। যেটা শিখছিলাম, এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে যে সেন্টেন্স নিতে চাও, এটা তো টেকনিক আসলে। তুমি যদি ওয়ার্ড নিতে চাও তাহলে এরকম, সেন্টেন্স নিতে চাইলে এরকম, বাট আইডিয়া সেম। একটা সেন্টেন্স যদি নিতে চাও তাহলে একটু লম্বা লিখবা, যে ক্যারেক্টার সিএইচ 100, ওইভাবে লিখলাম। সেন্টেন্সটা বড় মনে করো, মানে প্যারাগ্রাফ লিখবা, মানে 100 ক্যারেক্টার অথবা 150 ক্যারেক্টার নিলাম। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা একটু সামনে আগাই। কিছু নোটেশন আছে আসলে যেগুলো আসলে ফলো করতে হয় তোমাদেরকে, ফলো করতে হবে। যেমন এটা তো ডিক্লারেশন বুঝছো না, ইন্টিজার এ অফ 5 মানে কি, মানে 5টা ইন্টিজার। বি অফ 3 মানে কি? আচ্ছা, বাই দ্য ওয়ে, ইন্টিজার তিনটে ইন্টিজার। XYZ যেভাবে কমা কমাতে লেখা যায়, এরও তুমি ডিক্লেয়ার করতে পারো যে আমি 3টা অ্যারে ডিক্লেয়ার করবো, আমি কি আলাদা আলাদা করে লিখবো না, সমস্যা নেই। বুঝতে পারছো তো?
জি স্যার। জি স্যার। মানে বাঘের দল, হরিণের দল, এভাবে লিখতেছে। আগে কি লিখতা, যে একটা বাঘ, একটা হরিণ, একটা শিয়াল। এখন কি লিখবে, বাঘের দল, হরিণের দল, শিয়ালের দল। বুঝতে পারছো? জি স্যার। 10টা শিয়ালের দল, 3টা বাঘের দল, 3টা হরিণের দল, 5টা বাঘের দল। কোনো সমস্যা নেই, কমা কমাতে দিবে। তুমি যে চাও, যেমন যদি বি3 ইকুয়াল লিখে এইভাবে দিলাম, কমা দিয়ে সি10 লিখলাম, কি চলবে? হ্যাঁ চলবে, কেন চলবে না? আগে কি চলতো না, এক্স কমা ওয়াই ইকুয়াল 5 কমা জেড, চলতো না? জি স্যার চলতো। চলতো, এখানে চলবে। যেটা চলবে না ওইটা হলো কি, যেভাবে লিখলা যে যে চৌধুরী বাড়ি ইকুয়াল কত, 72, এটা হইলো কোনো? এ তো না স্যার। চৌধুরী, চৌধুরী বংশের নাম, বা চৌধুরী বংশ তো, চৌধুরী বংশ তো মানে কি, মানে একের অধিক লোকজন, তাদের আলাদা আলাদা বাড়ি আছে, ঠিক না? তো এই 72 কই ঢুকবে? জমা ছোট ভাইয়ের কাছে যাবে না, বড় ভাইয়ের কাছে যাবে না, মেজো ভাইয়ের কাছে যাবে? এটা বোঝা গেল? না স্যার। তোমাকে আসলে কি বলতে হবে, যে তৃতীয় যে ভাই আছে তার কাছে দেন, এটা বলতে হবে, উল্লেখ করে দিতে হবে। এই জন্য এটা ভুল, করা যাবে না, বুঝছো? জি স্যার। আর জি এভাবেও স্যার। করা যায় না, একটা এরেকে আরেকটা এর উপর চাপাই দিলা। যেমন এ, এ এর সদস্য সংখ্যা 5 জন, বি এর, বি এর সদস্য সংখ্যা 3 জন, এটা হবে? তুমি এ এর উপর বি চাপাই দিলা, না স্যার। এ কি হলো, না পাঁচ স্যার। জনের উপর 3 জন আসে বুঝতে পারে, বা 3 জন আসে 5 জন আসতে বুঝতে পারে? এভাবে হয় না, তো এইভাবে করা যাবে না। যদি বসাইতে হয় আলাদা আলাদা করে, ইন্ডিভিজুয়ালি বসাইতে হবে। ওটা আমরা অন্যভাবে করবো। আর এটা হলো, এইভাবে তুলনা হয় না, মানে চৌধুরী বাড়ি তালুকদার বাড়ি থেকে বড় না ছোট নাকি, এইভাবে কম্পেয়ার কম্পেয়ার হয় না, বুঝছো? জি এইভাবে স্যার। কম্পেয়ার হয় না। জি স্যার। আরেকটা জিনিস, এটা তখন আমি বলে ফেলছি আসলে, যে থ্রি আছে মানে কি, থ্রি দিছে মানে কি, কতজন সংখ্যা, 3 জন মেম্বার। তাহলে প্রথম জনের ইন্ডেক্স যদি 0 হয়, শেষের জনের ইন্ডেক্স কত, থ্রি টু। মাইনাস ওয়ান ইকুয়াল 2, তাহলে 0 থেকে 2। বুঝছো, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে 0 থেকে 2 বলতে আমি কি বোঝাচ্ছি, 0, 1, 2, এই তিনটা ইন্ডেক্সই পসিবল, মানে এটাকে বলে ইন্ডেক্সের পসিবল ইন্ডেক্স রেঞ্জ। ইন্ডেক্স রেঞ্জ হলো 0 থেকে 2, ইন্ডেক্স সেট হলো এটা 0, 1, 2। ওটা যদি বলি, এরকম একটা অ্যারে দিয়ে যদি বলি, 30 দিয়ে যদি বলি, এখানে ইন্ডেক্স রেঞ্জটা কত তোমাকে লিখতে হবে, 0 থেকে 30 - 1, হুইচ ইজ 29। 29। যদি বলে যে ইন্ডেক্সের সেটটা কি, তুমি এভাবে লিখতে হবে, 0, 1, 2, ডট 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 29। পারবো না? জি স্যার। জি স্যার। এখানে কি আছে, এটা ফ্লোট টাইপের অ্যারে তো। জিরো মানে এখানে পসিবল সেট তাহলে কি, 0 থেকে 2, মানে 0, 1, 2, ঠিক আছে, মানে 3 কি মানবা? না স্যার। এটা এটা তুমি লেখো, তাহলে তোমাকে দেখো যে আউট অফ ইন্ডেক্স ইরোর। এই ইরোরটা তোমাকে কি দেখাবে, আউট অফ ইন্ডেক্স, আউট অফ ইন্ডেক্স না? জি স্যার। মানে 0 থেকে 2 হলো ভ্যালিড সেট, ভ্যালিড ইন্ডেক্স সেট, তুমি লিখছো 3। তুমি যদি এখানে লেখো যে -3, তাহলে কি হবে? তাও কান্নাকাটি করবে না? -3 তো এখানে, জি স্যার। এগুলা কি পসিবল সেট? না স্যার। না স্যার। এইটাও না। পসিবল ভ্যালু সেট হলো এটা, যে 0, 1, 2। তাহলে এটা তো মানতেছে না, কেন? এটা আউট অফ ইন্ডেক্স বা ইনভ্যালিড ইন্ডেক্স, এটা কারণে হচ্ছে না। এগুলা ঠিকঠাক আছে না? ফ্লোট ওয়ালা মানে ফ্র্যাকশন বসবে, ফ্র্যাকশনে বসছে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। এখানে যদি এভাবে বসাই দিই সি, চলবে? না স্যার। এখানে না দিলাম স্যার। হ্যাশ, বসাই দিলাম, চলবে? না। এখানে যদি বসাই যে মনে করো এখানে যদি বসাই হবে যে 7, চলবে? চলবে স্যার। জি স্যার। 7 তো চলবে। 7 মানে কি, তুমি, আমরা কি হয় যে ইন্টিজারকে তুমি ফ্লোটে কনভার্ট করতেছো, ইজি তো। 7 আছে, তাকে কি 7.0 আকারে সেভেন 7.0। রাখবা। পয়েন্ট জিরো জিরো আচ্ছা, এটা কি হবে যে ইন্টিজার x = 3 আছে, তুমি x = 2 তে রাখলে কত, যে 7.5, এটা কি চলবে? না স্যার। না স্যার। যেহেতু ইন্টিজার ধরছি। চলবে তো। 7.2 এর 0.5 কে ফেলে দিবে, 7 ও রাখবে, জি স্যার। 7 রাখবে কিন্তু জি স্যার। ফ্র্যাকশনটাকে রাখবে না। 0.5টা রাখবে না। জি মানে স্যার। ইন্টিজার ফ্লোট আসলে কি, খুবই কাছাকাছি কাজিন টাইপ সম্পর্ক আর কি, মানে ভাই, বাট ওই যে কাজিন আর কি, একই মায়ের পেটের ভাই না আর কি, বাট কাজিন, মানে একসাথে বেড়ায়। এবার একটু উল্টাপাল্টা হলে কি, মানে ওদের ফিলোসফি অনুযায়ী চলে। ইন্টিজারকে ফ্লোট বানাবা, ওর বংশ, যে মানে কি বলে, লাস্ট নেম ইসলাম বা আলম গুলা লাগাবে। তুমি যদি ফ্লোট থেকে ইন্টিজার আসতে চাও, তোমার এই পদবি কেড়ে নিবে আর কি, বুঝছো? যা জি এরকম স্যার। অবস্থা। তাহলে এখান থেকে কি কি পারলাম, এখানে আমরা দুইটা প্রবলেম পেলাম, একটা আউট অফ ইন্ডেক্স ইরোর, আর একটা কি, ভ্যালু ইরোর, ঠিক না? উল্টাপাল্টা জিনিসে বসানো যায় না। যেমন তুমি যদি ক্যারেক্টার অ্যারে মনে করো আছে, যে ক্যারেক্টার সিএইচ ইকুয়াল মনে করো 10 লেখা আছে, তুমি লিখলে CH3 ইকুয়াল লিখলা মনে করো 72, এটা চলবে? না স্যার। 7 লিখলা, চলবে? না। যদি এইভাবে দাও, তাহলে চলবে। এটা কিন্তু কি হয়ে গেল, এখন 7 অ্যাজ এ ক্যারেক্টার, যেটা জি আজকে কত, স্যার। ওই যে আমরা আজকে বলছিলাম না, 48 থেকে শুরু করে কত, 57 পর্যন্ত, জি 48 স্যার। জিরো। তারপর 1 এর জন্য 49, এবার 2 এর জন্য 50, এইভাবে 7 এর জন্য যেটা হয় সেটা, ঠিক আছে। জি স্যার।
দুইটা প্রবলেম, একটা ভ্যালু ভ্যালু এরর, একটা হলো তোমার আউট অফ ইন্ডেক্স এরর। তাহলে যদি স্ট্রিং এর কথা চিন্তা করো, স্ট্রিং আমরা দেখলাম, বা তুমি একটা ইন্টিজার এর কথা চিন্তা করো। আচ্ছা, এইটার উদাহরণে আমি বলি। আচ্ছা, আমরা কি একটু সময় নিতে পারবো? 10টা যদি বাজে গেছে, 10টা 8 বাজে। সমস্যা নেই স্যার। বাকিরা কি বলবো? ইস্যু থাকলে আজকের মতো আমরা শেষ করতে পারি, যেহেতু একটু লেটে শুরু করছি আমরা। আচ্ছা ঠিক আছে, আর আমরা 15 পর্যন্ত পড়ে শেষ করে দিই, 10টা 15 পর্যন্ত শেষ শেষ। এখানে দেখো, এখানে তিনটা মেম্বার, এই জন্য তুমি বাংলা নিয়মে x0 x1 x2 লিখছো, ঠিক না? জি স্যার। তোমাদের যে একটু আগে লিখছিলাম একটা স্টুডেন্ট আইডিস অফ 65। তুমি ভাবো তো স্যার, এটা তো আমার, এটা তো পানিশমেন্ট হয়ে যাবে আমার জন্য এইভাবে লেখা x3। ডট ডট তো আর দেওয়া যায় না, ডট ডট দেওয়া যাবে? ডট ডট এইভাবে লিখলা যে স্টুডেন্ট আইডি না অফ 65 লেখা আছে, এটা পসিবল ইন্ডেক্স সেট কত, 0 থেকে 65 - 1 64 পর্যন্ত, তাহলে লাস্ট জনের কত হবে? 64, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে এইভাবে কি 65টা সংখ্যা লিখবো? না। আমাদের সিএসসি তে যেমন 110 জন স্টুডেন্ট হয়, আমি কি 109 লিখবো এখানে? এটা পাগল অবস্থা, ঠিক না? জি বা স্যার। তুমি একটা জি কি কি স্যার। একটা প্যাটার্ন লক্ষ্য করছো না যে স্যার, এরকমই তো হয়, যে একটা স্ক্যানএফ লেখেন, একটা পার্সেন্টেজ ডি দেন, যদি একটা চিন্তা করেন, যদি একটা চিন্তা করেন মানে, আচ্ছা এটাকে এইভাবে লিখতে পারতাম না যে এইভাবে, এটাকে এইভাবে লিখতে পারতাম না যে স্ক্যানএফ পার্সেন্টেজ ডি n% x(0)। তারপর একই জিনিস লিখে এইভাবে লিখতাম x(1). আমি সামনে লিখতেছি না, ধরে নাও। এবার লিখতাম x(2). এবার চলতো না? আলাদা আলাদা লাইনে লিখলে কি জি স্যার। চলতো নাকি মন খারাপ করতো? চলতো চলতো স্যার। স্যার। আগে এইভাবে নিতা না? এভাবে কমা x y z এভাবে নিতা তো, পার্সেন্টেজ ডি 3 বার। জি স্যার। জি স্যার। আবার আলাদা আলাদা কি নেওয়া যেত না? স্ক্যান এফ পার্সেন্টেজ এক্স, স্ক্যান এফ পার্সেন্টেজ ওয়াই, এভাবে নিতা না? আলাদা আলাদা জি নেওয়া স্যার যায়, নিতাম। একসাথেও নেওয়া যায়, ওরা ধারাবাহিক অনুযায়ী করে। তাহলে এইভাবে আমাকে কতগুলো লাইন লিখতে হবে? 65টা লাইন লিখতে হবে না? জি জি স্যার। স্যার। তুই ভাবো, এইভাবে তো স্যার লেখা যায় না। তাহলে বাট একটা জিনিস খেয়াল করছি আমি, কি করছে এখানে আপনার একটা প্যাটার্ন আছে, কি প্যাটার্ন? স্ক্যান এফ এক এক। পার্সেন্টেজ ডি এত, এই যে পার্সেন্টেজ এইটা এমনকি এই এক্স এর এই ব্র্যাকেটটা পর্যন্ত কমন। জাস্ট চেঞ্জ তো কোথায়? 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে এবার ডট ডট করে 63 থেকে 64। প্যাটার্ন আছে না যে স্যার, এটা তো আসলে একটা প্যাটার্ন আছে যে কি, এজ এ আই যে আমরা পড়ছিলাম যে 0 থেকে আই কত পর্যন্ত, 5 পর্যন্ত, মানে 0 1 2 3 4 এতগুলা সিরিজ আসতো, আমরা ফর লুপ দিয়ে এটা বের করতাম, একটা সিকোয়েন্স বের করতাম। তাহলে ক্যান ইউ ইউজ ফর লুপ হিয়ার? জি করতে স্যার। পারি না? আমি কিন্তু ফর লুপ ইউজ করতে, জি ফর স্যার। লুপ ইন্টিজার কি, i = 0 থেকে শুরু হবে, সেমিকোলন, আই শেষ হবে কোথায়? 65 আগ পর্যন্ত। আইটা কি হবে? I++। এখানে 0 জায়গায় কত লিখবো? আই। আই। বাকিগুলো লিখবো, বাকিগুলো প্যাটার্নের আন্ডারে নিয়ে আসছি আমরা। তাহলে এই জি লাইনটাতে স্যার। তোমার কাজ হয়ে যাবে না? জি স্যার। জি আমরা স্যার। কি করলাম? জেনারেলাইজ করলাম। আমরা একটা প্যাটার্ন ধরছি, প্যাটার্নটা ধরে আমরা কি করলাম? আমরা জেনারেলাইজ করলাম। বুঝতে পারছি? জি স্যার। তাহলে ফর লুপ ইউজ করে আমরা লিখতে পারি যে ফর ইন্টিজার অফ i = 0, 0 থেকে শুরু, আই কত পর্যন্ত যাবে? 65 আগ পর্যন্ত, অথবা ইকুয়াল 64, অথবা লেস দেন 65, একই জিনিস। I++, কেন 0 থেকে 1 হবে? ইন্ডেক্স গুলা কেমন? ইন্ডেক্স গুলা কি এরকম 0 থেকে 2, 2 থেকে 72, তারপর না স্যার। 75, এরকম নাকি? নাকি ইমিডিয়েট না। 1 2 এইভাবে পরপর গেছে? 1 2 এভাবে। পরপর। তো এই জন্য I++ আর কি ইমিডিয়েটলি গেছে। তো ফর লুপ দিয়ে সহজে এই কাজটা করা যায়। এটা ইন্টিজারের ক্ষেত্রে দেখালাম, এটা ক্যারেক্টারের ক্ষেত্রে করছে, কোনো ইস্যু নেই। এটাকে আমরা বলছি কম্পাইলেশন টাইম ইনিশিয়ালাইজেশন। যেহেতু আমি ম্যানুয়ালি দায়িত্ব নিছি, তাহলে আমাকে এক্সপ্লিসিটলি আমাকে টার্মিনেটিং ক্যারেক্টার বসাইতে হবে। এখানে কিছু দিইনি, তাহলে এখানে কয়টা ক্যারেক্টার গুণ? একটা, দুইটা, তিনটা, চারটা। অটোমেটিক্যালি এখানে চার লেখা যার কথা ছিল, না লেখা সেম কথা ছিল। আচ্ছা, আমি এইভাবে না এটা এরকম এইভাবে কেউ লেখে না আসলে, পর দেখেছি দেখানোর জন্য। আমরা নর্মালি এইভাবে লিখি, ডাইরেক্ট লিখে দিই, সে ক্যালকুলেট করে নেয়, ঠিক আছে? জি আমি স্যার। যদি এখানে লিখতাম যে সিফাত হাসান যদি লিখতাম, এখানে কয়টা ক্যারেক্টার স্পেস সহ? এখানে 5টা ক্যারেক্টার, এখানে 5টা ক্যারেক্টার, এখানে স্পেস সহ 11টা ক্যারেক্টার হইতো। 11টা ক্যারেক্টার বসে যেত, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আমরা নর্মাল প্রিন্ট করছি যেভাবে প্রিন্ট করে। আচ্ছা। আচ্ছা, এখানে একটা জিনিস করছে, I++ করছে। এটা একটা টেকনিক আর কি, মানে এখানে কতগুলা ক্যারেক্টার আছে বোঝার উপায়, ঠিক আছে? মানে আমি ভাবো, এটা কথা চিন্তা করো, এগুলো তো নর্মাল ক্যারেক্টার সেট, ঠিক না? মানে SIFAT, মনে করো আমার কি নর্মাল ক্যারেক্টার কি, SIFAT। এটা কি আমার নর্মাল ক্যারেক্টার? এটা তো টার্মিনেটিং ক্যারেক্টার। মানে আমি কি কমা বা দাঁড়িয়ে কি এগুলা কি ক্যারেক্টারকে ক্যারেক্টার হিসেবে গণনা করি? তোমাকে যে বলে যে 250 ওয়ার্ড, 250 ক্যারেক্টারের কি হইতে হবে, একটা প্যারাগ্রাফ লেখো, অথবা 250 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লেখো,
ওখানে কি ফুল স্টপটা কি একটা ওয়ার্ড কাউন্ট করা হয় নাকি? না স্যার। না স্যার। তাহলে এখানে কি টার্মেটিং ক্যারেক্টারটা কি অ্যাজ এ ভ্যালিড ক্যারেক্টার আমরা ধরবো, না এটা আমার কি মানে শেষটা বোঝার জন্য একটা হেল্পিং ক্যারেক্টার? হেল্পিং হেল্পিং ক্যারেক্টার। ক্যারেক্টার। তাহলে এইটা কয়টা ক্যারেক্টার, 1 2 3 4 5টা ক্যারেক্টার। তাহলে এইটা যখন আমি আমি নর্মালি কি হয়, আমি বাম থেকে শুরু করি আস্তে আস্তে আগাই, যে আমার এক্স অফ জিরোতে কি আছে, এস এক্স ক্যারেক্টারটা আছে। আছে, এক্স অফ ওয়ান আছে আই, টুতে আছে এভাবে, থ্রিতে আছে এইটা, ফোরে আছে এইটা, শেষ তো। জি ফাইভে স্যার। যখন যাই তখন আমি কি দেখি এখানে, টার্মেটিক ক্যারেক্টারটা। যখন আমি টার্মেটিং, আচ্ছা টার্মেটিক ক্যারেক্টার কি এভাবে থাকে যে এখানে টার্মেটিং ক্যারেক্টার দিলাম, লিস্টিং আমার এটা চল, এটা কি হয়? না না স্যার। স্যার। আমি বলছি এটা একটা সেন্টেন্স, এখানে একটা ফুল স্টপ দিলাম, আমি কি বলবো এখানেও থাকতে পারে সেন্টেন্সের বাকি অংশ, টু বি না। কন্টিনিউড, পিকচার আমি বাকি থাকলে বলতে পারবো না এখানে পিকচার শেষ, পিকচার শেষ। এখানে শেষ? শেষ। তাইলে এখানে এটার কোনো অস্তিত্ব নেই, টার্মেটিং একটা এখানে মানে কি, তার আগ পর্যন্ত আপনি নর্মাল ক্যারেক্টারের জগতে আপনি ছিলেন। তাহলে যখন টার্মেটিক ক্যারেক্টার দেখছি তখন আমাকে কি বলতে হবে, আমাদের যে নর্মাল এই ক্যারেক্টার শেষ। হ্যালুসিনেশন থেকে আমি বের হয়েছি, এখন আমি নর্মাল জগতে আর নাই। তাহলে তুমি যখন টার্মেটিং ক্যারেক্টার দেখবা তার আগে যতদূর দেখলা ওগুলো আসলে কি ছিল, নর্মাল ক্যারেক্টার। তাহলে আমরা কি করছি, আমরা একটা লুপ চালাইছি, ইন্টিজার আই ইকুয়াল জিরো, জিরো থেকে শুরু, আই প্লাস প্লাস করছি, এখানে দিই নাই নিচে আনছি, আই প্লাস প্লাস করছি। এটা দেখে কি ভয় খাচ্ছ নাকি আমি বুঝতেছি না আসলে। আমরা নর্মালি দেখি যে ইন্টিজার অফ আই ইকুয়াল জিরো, আই লেস দেন ইকুয়াল ফাইভ, আই প্লাস প্লাস, ঠিক আছে। জি স্যার। এইভাবে করলে কি হবে, যদি এখানে প্রিন্ট অফ আই দিই আমি, কি হবে, আই ভ্যালু প্রিন্ট হবে 0 1 2 3 4, তাই তো। জি স্যার। আমি যদি ইন্টিজার আই অফ জিরোটা এইভাবে লিখি, আমি মানে এখান থেকে লুপ থেকে বের হয়ে এখানে যদি প্রিন্ট অফ আই দিই, আমি আই এর অস্তিত্ব পাবো? না। আয়ের ভ্যালু কি ফাইভ পাবো আমি? এটা ভাঙছে কখন, আয়ের ভ্যালু ফাইভ হয়েছে, ফাইভ কি 5 থেকে ছোট না, পাঁচ থেকে ছোট না, ভেঙে এখানে আসছে, ঠিক না? এটা মনে জি করো স্যার। 11 নম্বর লাইন, এটা 12 নম্বর লাইন আমার কোডের। এখানে যদি আয়ের ভ্যালু প্রিন্ট দিই আমি কি পাবো? না। পাবো? কে একজন স্যার বলো তো কেন পাবো? পাবো না? এই যে আমি কি বলছিলাম, ফর লুপের লোকাল স্টপ কই থেকে শুরু হয়, কেউ একজন বলো তো। সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট না, এই যে ফার্স্ট ওই ব্র্যাকেট যে এখান থেকে শুরু ফার্স্ট হয়। ব্র্যাকেটের মধ্য থেকে। তাইলে একটা ফাংশন যে লিখলাম যে মাই স্কোয়ার ফাংশন, এর এভাবে যে লিখি, এর এর লোকাল স্টপ কই থেকে শুরু হয়, ফার্স্ট এখান ব্র্যাকেট থেকে। থেকে শুরু হয়। ফার্স্ট না স্যার, ব্র্যাকেট থেকে ফার্স্ট শুরু ব্র্যাকেট। হয়। তাহলে এই যে ভিতরে যে ইন্টিজার ইন লিখতাম কালকে যে দেখাইলাম না কোন দিন দেখাইলাম, এই যে পাঁচ আছে যে বসতো, এটা কি লোকাল স্কোয়ার আমি দেখাইছি না, যে এন এর ভিতরে পাঁচ ঢুকলো, ভিতরে স্কোয়ার যে ক্যালকুলেট করলাম ইন্টিজার এস, ওটাও কি এখানে লিখছি না, এস ইকুয়াল 25। তাহলে এগুলা এই যে ফাংশনের ক্ষেত্রে অথবা ফর লুপের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট থেকে লোকাল স্কোপ শুরু হয়। তাহলে ফর লুপের জন্য একটা মেমোরি স্পেস তৈরি করা হচ্ছে যেখানে কি আই এর ভ্যালু কত, জিরো, কথা বুঝছো? জি তাহলে স্যার। ফর লুপ থেকে যখন বের হয়ে গেছো তখন কি আয়ের অস্তিত্ব আছে? না। এখানে পাবা না। কিন্তু আয়ের যদি অস্তিত্ব পেতে চাও তাহলে কি করবে, এখানে কি আই ডিক্লেয়ার করতে পারবে না, কি করতে হবে, এটাকে বাইরে ডিক্লেয়ার করতে হবে না? জি স্যার। আমি ফর লুপ যখন পড়াইছি এই জিনিসটা দেখাইছি যে ফর লুপ দুইটা ভার্সন আছে। তুমি যদি আয়ের ভ্যালু প্রিন্ট করতে চাও তাহলে কি হবে, তোমাকে বাইরে ডিক্লেয়ার করতে হবে, ভিতরে এই যে এই সেগমেন্টটা ফাঁকা, এখানে কি হয়, ইনিশিয়ালাইজেশন অফ দা ইটারেটর ভেরিয়েবল আই। তুমি যদি আয়ের ভ্যালু যদি ফর লুপ থেকে বের হওয়ার পরও যদি প্রিন্ট করতে চাও তাহলে এটা বাইরে ডিক্লেয়ার করতে হবে। তুমি দেখিও, এটা হলো স্লাইড 6 এর মাঝামাঝি একটা জায়গা আমি বলছি ফর লুপ যখন পড়াইছি, জি হোয়াইল স্যার, ডু পড়ানো হয়েছিল। ফর লুপ যখন পড়াইছি। এটা হলো এই অবস্থা। বাইরে ডিক্লেয়ার করলে এখন আমি কি, এই বাইরে যখন ডিক্লেয়ার করলাম এটা কার আন্ডারে পড়ে, এটা মেইনের আন্ডারে পড়ে না? জি মেইনের স্যার। মেইনের একটা জি স্যার। সদস্য কি, ফর লুপটা মেইনের একটা আরেকটা সদস্য, এটা 11 নম্বর লাইন, 10 নম্বর লাইনে মেইনের একটা সদস্য কি, 10 নম্বর সদস্য কি, ইন্টিজার আই ইকুয়াল জিরো, এটা মেইনের আন্ডারে আছে। তো মেইনের আন্ডারে ছিলা, মেইন মেইন থেকে তুমি কি ফর লুপের স্কোপে ঢুকছো, যখন বের হইলা এখন তুমি কোথায় গেলা, সোমালিয়া চলে গেছো না মেইন স্কোপে ফেরত আসলা? মেইন স্কোপে। মেইন মেইন স্কোপ। স্কোপে ছিলা, ফর লুপ মেইনের আন্ডারেই পড়ে, বাট ফর লুপের লোকাল একটা স্কোপ আছে, তুমি ওই জগতে ঢুকছিলা, কিছুক্ষণ ঘোরাফেরা করছো, ওই স্কোপ থেকে যখন বের হইছো, বের হয়ে তুমি কই গেলা, মেইনের মেইন। আন্ডারে আবার আসলাম। মেইনের আন্ডারে আবার ফেরত আসলা, 12 নম্বর লাইন কার আন্ডারে পড়ে, মেইনের আন্ডারে পড়ে। তাহলে এখানে কি আই এর অস্তিত্ব পাবা না, কারণ মেইনের যে একটা মেমোরি স্পেস তৈরি হয়েছে ওখানে কি আই ভেরিয়েবলটাকে জন্ম এখানে হয়েছে না, জি স্যার। জি স্যার। জি স্যার। এই জন্য তখন একটু পাবা আর কি। এই জন্য আইটা বাইরে লেখা যায়, এটা হলো অস্তিত্ব, কেন কেন বাইরে আমি আই ভ্যালুটা এখানে প্রিন্ট দেবো, এই জন্য আইরে লিখছি। এটা হলো প্রথম কথা। তোমাদের মনে আছে ফ্লোটা কিভাবে হয়, ফ্লোটা জি কিভাবে হয়, স্যার, মনে স্যার। এখানে ঢুকে চেক এখান করে। থেকে কন্ডিশনে যায়, তারপর তারপরে স্টেটমেন্ট, স্টেটমেন্ট। তারপর ইনক্রিমেন্ট, তারপর আবার কি কন্ডিশনে ব্যাক, তারপর এই লুপটা চলতে থাকে, কন্ডিশন স্টেটমেন্ট ইনক্রিমেন্ট, কন্ডিশন স্টেটমেন্ট ইনক্রিমেন্ট, এই তো। জি স্যার। এখন আমি যদি এই কাজটা করি যে আই প্লাসটা এখানে স্টেটমেন্টের জায়গায় আই প্লাসটা আমি লিখলাম, তাহলে এখানে ফ্লোটা কি হবে, ফ্লোটা কি চেঞ্জ হয়ে যাবে, ঢুকলাম,
ঢুকলাম, তারপরে চেক করলাম, তারপরে আবার বাড়াইলাম, এভাবে চলবে। এখানে আমি ঢুকলাম, সরি, এখানে আমি ঢুকলাম, কন্ডিশনে গেলাম, স্টেটমেন্টে আসলাম। আগে তুমি কি করতা? কন্ডিশন থেকে একটা উড়াধুরা স্টেটমেন্টে আসে, তুমি কি ইনক্রিমেন্টে তো যাইতা। জি এখন স্যার। আমাকে বাইপাস করলাম, আমাকে আমার কোনো এখানে কিছু নাই, স্টেটমেন্ট কিছু নাই, আমি সরাসরি কি করলাম, এটাকে যেহেতু এখানে তুলে আনছি, এখানে কিছু নাই, তুমি কি করবা? এখান থেকে তুমি তো এটাতে আসবে নাকি? জি স্যার। আগে কি এখানে স্টেটমেন্ট ছিল, এখানে ইনক্রিমেন্ট হয়েছে, এখন কি স্টেটমেন্টটাকে বাইপাস, বাইপাস মানে কি ওভারটেক করছি, ওটাকে স্কিপ করছি, মানে রাখিই নেই, তাহলে কি হবে? এখানকার কাজটা এখানে হয়ে যাচ্ছে। জি স্যার। তারপর এখান থেকে এখানে যাবা, এখান থেকে এখানে যাবা, বা কেউ এখানে নাই, কই যাবা? এখানে যাবা না? জি স্যার, শর্তে যাব। তুমি বলে স্যার এখানে, এখানে 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 না দিয়ে এখানে কেন দিলেন? এখানে দেওয়া যেত না? দেওয়া যেত। তখন এখানে কি দিবা? এখানে জাস্ট খালি একটা সেমিকোলন দিবা। তাহলে কি হবে? এখান থেকে কন্ডিশনে আসবে, কন্ডিশন থেকে খালি সেমিকোলন আসবে। সেমিকোলনের সামনে কোনো প্রিন্ট টাইপ স্ক্যানফ কিছু আছে, বা সাম টাম এরকম কিছু আছে? না। না, কিছু নাই। কিছু না থাকলে কি হবে? খালি বাক্স দেখে খালি বাক্স অনুযায়ী চলে যাবে। এখানে যেটা হবে, ফ্লোটা তো এখানে আসবে, দেখবে যে খালি কিছু নাই বাট একটা সেমিকোলন দেওয়া, মানে স্টেটমেন্টে আসা, এখান থেকে উপরে যায় আই প্লাস প্লাস করা, একই কথা। আমি যদি এখানে কমা দিয়ে আই প্লাস প্লাস লিখতাম, এখানে যদি কিছু না দিতাম, যা সেমিকোলন কিন্তু দিতে হবে, সেমিকোলন না দিলে কি হবে বলো দেখি? ফর লুপের একটা স্ট্রাকচার ছিল, ছিল তার কি, তিনটা সেমিকোলন উপরে থাকে, দুইটা সেমিকোলন থাকে, যেটা প্রথমটা ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেক, আর ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, আর মাঝখানে এখানে কি সেগমেন্ট থাকতো? মনে আছে? স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট। স্টেটমেন্ট টু, এইভাবে স্টেটমেন্ট ডট স্টেটমেন্ট। ডট পর্যন্ত। একটা জি। স্টেটমেন্ট লাগবে, তুমি খালি ছাড়া দাও ইরোর দিবে। ওখানে ওখানে ইরোর আসবে যে ফর লুপ নিডস এন স্টেটমেন্ট, at least an statement is needed for the for loop in line number 11। তাহলে তুমি স্টেটমেন্ট দেওয়া নাই, বাট আমরা কি জানি, এই যে প্রত্যেক এগুলা এক একটা স্টেটমেন্ট তো। জি স্যার। আমরা এক একটা বাক্য লিখি বা এক একটা কাজ করি, কাজের শেষে আমরা কি লিখি? স্টেটমেন্ট লিখি। এই জন্য তুমি কিছু লেখা, তুমি কিছু করতে পারছো না যে স্যার আমি কিছু করবো না, বাট স্টেটমেন্ট যে লাগে, এই মানে জাস্ট জাস্ট ফাঁকা জায়গাটা পূরণ করা, ওকে বলা যে মানে একটা আইওয়াস দেওয়া, যে ভাই স্টেটমেন্ট না আছে বাট কোনো কাজ করতেছি না। বুঝতে পারছো? জি স্যার। বাট মানে মানে থেকেও নেই আর কি, জি এরকম একটা স্যার। ভাবসাব যে আসি বাট কিন্তু নাই। বাট এখান থেকে ফ্লোটা কই যাবে? এখানে আসবে, আই প্লাস প্লাস হবে, তারপর আবার এখানে ফেরত আসবে। তাহলে এতক্ষণ যেই কাহিনী করতেছিলাম আর কি, তো ফ্লোটা কি আই ইকুয়াল জিরো, এখান মানে আই ইকুয়াল জিরো মানে কি, এখানে ঢুকবা, কিছু নাই ফাঁকা, মানে তুমি এখানে চলে আসবা, এখান থেকে এখানে আসবা, কি হইলো? আয়ের ইনিশিয়াল ভ্যালু কত? জিরো। নেম অফ জিরো, এটা মানে কি? নেম ওয়ান অফ জিরো। ঠিক আছে? জি স্যার। নেম ওয়ান অফ জিরো মানে কি? নেম ওয়ান হলো এইটা, ওর জিরো এম। নাম্বার ইন্ডেক্সে কি আছে? এম আছে। এম আছে। তাহলে নেম অফ জিরো মানে কি? এটা কাটে দিয়ে এভাবে চিন্তা করতে পারো না, এম ক্যারেক্টার। জি স্যার। আর নিজেকে প্রশ্ন করো, এম ক্যারেক্টার আর টার্মেটিং ক্যারেক্টার কি একই জিনিস? না। না। তাহলে সত্য হয়েছে, সত্য হলে তুমি নিচে না আসবা। স্যার। নিচে আসে কি করলো? আই প্লাস প্লাস, আই জন্ম হয়েছিল জিরো থেকে, এখন কিছু হলো ওয়ানে কনভার্ট হইলো। ওয়ান থেকে কোথায় গেলা? এখানে গেলা, কিছু ওয়ান। নাই, নাই মানে কি ফাঁকা স্কিপ, এখানে আসলাম। এখানে এখন আই, এখানে এখানে কত পাচ্ছ? ওয়ান। ওয়ান। নেম অফ আই, আইয়ের ভ্যালু কত? ইউ। তাহলে ইউ হয়ে যাবে। আইয়ের ভ্যালু কত? ওয়ান। তাহলে জি নেম স্যার। অফ ওয়ান। ওয়ান, নেম অফ ওয়ান মানে কি? ইউ। 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 তাহলে এখানে আসবে ইউ। ইউ কি টার্মেটিং ক্যারেক্টার? না। না। কি আসবে? দুই হবে, ঠিক আছে। তাহলে ইউ এর জন্য টু, ইউ এর জন্য বেড়ে দাঁড়াইলো দুই, এস এর জন্য কত? তিন হবে। এর জন্য কত বেড়ে? চার হবে, ঠিক তো? জি স্যার। এখানে বেড়ে দাঁড়াবে চার, জি স্যার। চার নিয়ে এখানে গেলা, এখানে আসলা, যে নেম ওয়ান অফ ফোর, নেম ওয়ান অফ ফোরে কি আছে? টাইমেটিং ক্যারেক্টার আছে, টার্মেটিং এখানে ক্যারেক্টার। কত আসবে? টাইমেটিং ক্যারেক্টার আসবে। আর নিজেকে প্রশ্ন করো, টাইমেটিং ক্যারেক্টার আর টাইমেটিং ক্যারেক্টার কি আলাদা জিনিস বা অসমান? না না স্যার, স্যার। একই সব। তাহলে কন্ডিশন সমান। ব্রেক হয়ে গেল, ব্রেক হয়ে তুমি এখানে আসলা, প্রিন্ট দিলা কি? নেম, নেম ওয়ানটা এটা তো স্ট্রিং এর জন্য আসছে। আর আইতে তুমি কি প্রিন্ট দিলা? এই ফোর প্রিন্ট দিলা না? জি স্যার। আই ভ্যালু ফোর প্রিন্ট দিলা। তুমি দেখো, টাইমেটিং ক্যারেক্টার কিন্তু লেন্থ অবস্থানে থাকে কেন? তার ইমিডিয়েট আমরা কি বুঝলাম, ভ্যালিড পজিশন কত? জিরো থেকে শুরু করিয়া কত? লেন্থ মাইনাস ওয়ান। এল তাহলে মাইনাস। তার ইমিডিয়েট পরে তুমি টাইমেটিং ক্যারেক্টার অলওয়েজ বসাও, তাহলে সে আসলে কোন পজিশনে থাকে? লেন্থ নাম্বার ইন্ডেক্সে থাকে। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে জি টাইমেটিং স্যার। জি ক্যারেক্টার স্যার। পৌঁছানো মানে লেন্থে পৌঁছে যাওয়া। বুঝতে পারছো? জি স্যার। জি তাহলে স্যার। এইটা আসলে কি করা হয়, মানে স্ট্রিং এর, আমি যে বললাম যে স্যার একটু আগে যে আপনি একটা ফাংশন দেখালেন আমাদেরকে, স্ট্রিং ডট এইচ এর আন্ডারে স্টার লেন যে ফাংশনটা ইউজ করলেন, এটা কি ইউজ করতে পারবো না? আমি যদি ভাবে দিতাম যে নেম ওয়ান স্ট্রিং লেন পিন দিতাম, তাহলে কত দেখাইতো? চার নেম ওয়ান দেখাইতো। দিলে চার চার। দেখাইতো। চার টাকার একটা চার দেখাইতো। বাট আমি যদি বলি যে উইদাউট ইউজিং এনি স্পেশাল লাইব্রেরি, প্লিজ প্রিন্ট দ্য ইভেন, প্লিজ দ্য, প্লিজ গিভ দ্য লেন্থ অফ গিভেন স্ট্রিং নেম ওয়ান, তখন তুমি কি করতা? এটা কি ইউজ করতে পারতা? না।
এটা যদি ইউজ করতে না পারো তাহলে তোমার কাছে উপায় কি থাকলো, যে ওই যে স্যার মনে করেছিল টার্মিনেটিং ক্যারেক্টার হলো কি স্ট্রিং এর শেষ, তাহলে তার আগ পর্যন্ত যদি আমি যাইতে পারি তাহলে কি হবে? তাহলে কয়টা আছে জানতে পারবো। তাহলে কয়টা আছে আমি খুঁজে বের করতে হবে। এই পদ্ধতিটা তো বুঝতে পারছি যে কিভাবে এটা আমরা মানে কিভাবে বের করলাম তার লেন্থটা। জি এটা স্যার। অলওয়েজ কাজ করে, জি স্যার। টার্মিনেটিং ক্যারেক্টারটা তার লেন্থ তম ইন্ডেক্সে থাকে। তার লেন্থ তম ইন্ডেক্স মানে কি, লেন্থ তম ইন্ডেক্সটা যদি বের করো তাহলে লেন্থটাই হবে তোমার কি, অ্যাকচুয়াল লেন্থটা তুমি পাবা তম ইন্ডেক্সটা থেকে। তম ইন্ডেক্স থেকে এলটা শুধু নিবা, তম ইন্ডেক্সের দরকার নেই। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আর তাহলে একইভাবে লেন টুটা আমি বের করছি, লেন টুটা প্রিন্ট দিছি। তাহলে এটা কি করলাম, এখানে কোনো স্পেশাল লাইব্রেরি আমি ইউজ করিনি। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ক্যানে প্রিন্টের জন্য করা লাগে, এটা তো মানে দুধ ভাত, এটা সবসময় থাকে, আসতে সমস্যা নেই। বাট আমি যদি বলি প্লিজ ইমপ্লিমেন্ট, আমি যদি বলি স্টার লেন্থ ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করো, তখন তুমি কি করবে বলো দেখি? তুমি একটা ফাংশন লিখবে, আমি তুমি লিখে দেখাই। স্যার ফাংশন দিয়ে করলে কেমন হবে, এরকম হবে ইন্টিজার মাই স্টার লেন্থ। তুমি কি কাজ, তোমার কাছে কি আসবে বলো দেখি? তোমার কাছে একটা ক্যারেক্টার আসবে, ঠিক না? জি স্যার। আমি যে বলছিলাম অটোমেটিকলি চলে আসলে তুমি সাইজ না দিলে হয়, অটোমেটিকলি সে সাইজ অনুযায়ী বসে যায়। এ- বুঝছো কথা? আমি তো জানি না যে কে কত স্ট্রিং পাঠাচ্ছে, এই জন্য ফাঁকা রেখে দিব। ঠিক আছে, স্ট্রিংটা জি যদি স্যার। 100 লেন্থের হয় তাহলে 100টা ক্যারেক্টার আসে বসবে, যদি 50টা ক্যারেক্টার হয় 50টা ক্যারেক্টার হবে। আমি এখানে কি লিখবো বলো দেখি? এই কোডটাকে এখানে হুবহু নিয়ে আসবো, কি লিখবো? সহজ হিসাব, ইন্টিজার আই ইকুয়াল 0, ফর লুপ, ফাঁকা দিব এখানে। তুমি কি আই, সরি আই না, এনে কি দিব? ক্যারেক্টার আই নট ইকুয়াল টার্মিনেটিং ক্যারেক্টার ইকুয়াল আই প্লাস প্লাস, এখানে দিব একটা সেমিকোলন। আর ভিতরে বের হয়ে কি দিব? রিটার্ন কি? আই। বুঝতে আই। পারছো? জি স্যার। হয়ে গেল না আমার একটা আর তুমি এই যে তোমার তোমার নামে ফাংশন, যেমন মনে করো যে অনিক্স স্টারলেন বা নমিতা স্টারলেন লিখে দিলা, তাহলে এই ফাংশন কি করবে? আমি এই লাইনটা না লিখে আমি কি কল করবো বলো দেখি? ইন্টিজার যে লেন্থ অফ নেম ওয়ান, তুমি কি করবা? এই তোমার ফাংশন কল করবা যে মাই স্টার লেন্থ অফ কি নেম ওয়ান। তাহলে সুন্দর করে এখানে চলে আসবে, এটা পিন দিবা এখানে। এখানে আইনা দিয়ে কি দিবা? যে লেন্থ অফ নেম ওয়ান। তবে এখানে এই লাইনটা না লিখে কি লিখবা? যে ইন্টিজার লেন্থ অফ নেম টু। তবে এই ফাংশনটা আবার কল করবা মাই স্টার লেন্থ অফ নেম টু। তাহলে নেম টু স্ট্রিংটা তুমি এখানে নেম কি হবে, ফ্লোটা কি এখানে যাবে, এখানে বসবে, বসা মানে কি অটোমেটিকলি সে ডিটেক্ট করে নিবে না এখানে কয়টা ক্যারেক্টার আছে, 5টা জি ক্যারেক্টার স্যার। আছে, চলে আসবে। জি স্যার। তাহলে আই ইকুয়াল 0 কত পর্যন্ত যাবে? 0 থেকে 6 পর্যন্ত যাবে। সরি, 0 থেকে কত পর্যন্ত যাবে? 5 পর্যন্ত যাবে। 5 পর্যন্ত যাবে। এখানে ভ্যালিড ইন্ডেক্স কত? 0, 1, 2, 3, 4। আর এখানে ইমপ্লিসিটলি কি আছে? এন্ডিং ক্যারেক্টার আছে, যেটা কত নম্বর পজিশন আছে? চার পর কি আসে? 72 আসে না 5। 73 আসে? 5 আসে। 72। 5। তাহলে এন্ডিং ক্যারেক্টার এই 5-এ শেষ হবে, তখন এই 5-এ কি মানে করো কিক আউট হয়ে বাইরে আসবে, এই 5টাই তুমি রিটার্ন করবা। ওইটা তার লেন্থ প্রিন্ট করবা এখানে কি, লেন্থ অফ নেম টু। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এতক্ষণ যা পড়াইলাম? জি স্যার বুঝতে পারছি। জি ঠিক আছে, স্যার। আজকে এই পর্যন্ত থাকো।